বললাম এই যে ম্যাটার, এই ম্যাটারের কটা স্টেট হয়। একটাকে বলে হচ্ছে সলিড, আরেকটা লিকুইড, আরেকটা গ্যাস। এবার আহ, কখন একটা সিস্টেম সলিড হয়, লিকুইড হয়, গ্যাস হয়, সেগুলো ডিপেন্ড করে কিছু কিছু ফ্যাক্টরের ওপরে। সেগুলোকে একসঙ্গে আমরা বলি, তোমরা সবগুলো কিন্তু লিখে রাখবে, সেগুলোকে আমরা একসাথে বলি ডাইনামিক ডাইনামিক পার্টিকেল মডেল। ডাইনামিক পার্টিকেল মডেল। তাহলে এই ডাইনামিক পার্টিকেল মডেলটা কি? এটা একটা মডেল। মডেল মানে এখানে কিছু স্টেটমেন্ট বলা আছে, যার উপর বেস করে আমার ম্যাটারটাকে আমি সলিড বলবো, লিকুইড বলবো নাকি গ্যাস বলবো, সেগুলো এই মডেলের উপর বেস করে হয়। এই মডেলে কি কি বলা আছে? মডেলে ছোট ছোট তিনটে চারটে কথা বলা আছে, এক এক করে বলি। বলছে যে প্রত্যেকটা ম্যাটার, তোমরা লিখে নাও, প্রত্যেকটা ম্যাটার অসংখ্য ছোট ছোট টিনি পার্টিকেলস দিয়ে তৈরি। টিনি পার্টিকেলস মানে কি? টিনি মানে হচ্ছে ছোট। তোমরা জানো যে মলিকিউলস, অ্যাটমস এগুলো তো ছোট ছোট হয়, তাই বলা হয়েছে ম্যাটার ইজ মেড আপ অফ টিনি পার্টিকেলস। এবং এই টিনি পার্টিকেলস গুলো অনেকগুলো একসাথে থাকে, তার মানে ওদেরকে আমরা বলি দে আর এগ্রিগেটেড। তাও কথাটা এরকম ভাবে লিখে রাখো যে দেয়ার ইজ অ্যান এগ্রিগেশন বিটুইন দিস টিনি পার্টিকেলস। এবং এই যে অ্যাগ্রিগেশনটা, এই টার্মটা বললাম না, অ্যাগ্রিগেশন, এই অ্যাগ্রিগেশনটা কেমন হবে তার উপর কিন্তু ডিপেন্ড করে এই নামগুলো হবে, অ্যাগ্রিগেশনটা কেমন হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট কি, যে আমরা কি বলছি ডাইনামিক পার্টিকেল মডেলে, যে ম্যাটার গুলো অসংখ্য টিনি পার্টিকেলস দিয়ে তৈরি, এদের মধ্যে এরা অ্যাগ্রিগেটেড থাকে, একত্রিত থাকে। এই একত্রিতটা কিরকম ভাবে হবে তার উপর বেস করে আমার তিনটে জিনিসের আলাদা আলাদা নাম হবে। আমি একটু একটু করে আসছি, আগে ডাইনামিক পার্টিকেল মডেলের পয়েন্টগুলো ডিসকাস করে দিই। সেকেন্ড পয়েন্ট কি, যে এই যে অ্যাগ্রিগেশন গুলো হয় তখন এদের মাঝখানে ভয়েড থাকে। হোয়াট ইজ ভয়েড? একটা উদাহরণ দিয়ে ভয়েড বোঝাই। মনে করো আমি কতগুলো মার্বেলকে একসাথে জুটছি, মার্বেল খুব ক্লোজ কন্ট্যাক্টে আনছি, মার্বেল গুলোকে এরকম ভাবে মার্বেল গুলোকে আনছি। তোমরা দেখবে মার্বেল বাদ দাও, তোমাদের বাড়িতে যদি টেনিস বল থাকে, নিশ্চয়ই খেলাধুলো করেছো, টেনিস বল ছিল বাড়িতে, সেই বলগুলোকে তুমি যদি এরকম ভাবে ক্লোজ কন্ট্যাক্টে আনো, তুমি দেখবে এই যে জায়গাটা, এই জায়গাটা, আচ্ছা এই জায়গাটা ফাঁকা থাকবে নাকি তোমরা এমন ভাবে প্যাক্ট করতে পারবে বলগুলোকে যাতে কোনো ফাঁকা জায়গায় থাকবে না? চলো অ্যান্সার করো। স্যার থাকবে স্যার। থাকবে। হাজার চেষ্টা করো, বলগুলোকে যদি বল হয় তাদেরকে ক্লোজ কন্ট্যাক্টে আনার চেষ্টা করো, এদের মধ্যে ফাঁকা জায়গা থাকবে। এই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলি ভয়েড। তাহলে অ্যাগ্রিগেশনের সময় ভয়েড থাকে, এটা তোমাদের ক্লিয়ার হয়েছে যে ভয়েড কি জিনিস হয়। আরেকটা কি? আরেকটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্সেস। অ্যাট্রাকটিভ ফোর্সেস এটা কি জিনিস? এখানে বলা হয়েছে এই যে অ্যাগ্রিগেশনটা হয়, এই অ্যাগ্রিগেশন যখন হয় তখন মলিকিউলস গুলো পরস্পরকে অ্যাট্রাক্ট করে। এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কেমন তার উপরে ডিপেন্ড করবে তাকে আমি কি নামে ডাকবো, সলিড, লিকুইড না গ্যাসেস। লাস্ট পয়েন্টটা কি বলছে, যে পার্টিকেলসরা কিন্তু স্টেশনারি নয়। যখন একটা অ্যাগ্রিগেশন হবে সমস্ত পার্টিকেলস, লেখা থাকে এরকম যে পার্টিকেলস আর নট স্টেশনারি, রাদার দে আর ইন মুভিং কন্ডিশন। দে আর ইন মুভিং কন্ডিশন, তোমরা এইভাবে কথাটা লিখে রাখো, দে আর ইন মুভিং কন্ডিশন। এবং এই মুভমেন্টটা কেমন তার উপর ডিপেন্ড করেও এদের নামগুলো আলাদা আলাদা হয়। তাহলে আমরা, তোমরা হেডিং করো, ডাইনামিক পার্টিকেল মডেলে আমরা চারটা পয়েন্টের কথা বললাম। কি কি পয়েন্ট বললাম? এক নম্বর হচ্ছে ম্যাটার ইজ কম্পোজড অফ, আচ্ছা বাংলায় বলি, যে কোনো বস্তু অসংখ্য ছোট ছোট পার্টিকেল দিয়ে তৈরি হয়, এদেরকে আমরা বলি হচ্ছে অ্যাগ্রিগেশন। ওদের অ্যাগ্রিগেশনটা কেমন হবে, এদের মধ্যে ভয়েড কি পরিমাণে থাকবে, ভয়েড মানে ফাঁকা জায়গা, এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কেমন হবে তার উপর, এবং পার্টিকেলস গুলো স্টেশনারি হয় না মানে স্থির হয় না, পার্টিকেলস গুলো মুভ করে, মুভমেন্টটা কেমন হয় তার উপরও বেস করে এদের নামগুলো আলাদা আলাদা হয়। এবার আমি একটা একটা করে আলোচনা করে দিই। ধরা যাক আমরা কি করেছি, ধরা যাক আমি ভয়েডের কথায় আসি। তোমরা নিজেরাই বলো তো, মনে করো একটা আমি সলিড সিস্টেম নিলাম, সলিড সিস্টেম, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বলো তো সলিড আর গ্যাস, এদের দুজনের মধ্যে যে অ্যাগ্রিগেশন গুলো হয় কোথায় ভয়েড কম থাকে? চলো বলো। ভয়েড তো আমরা বুঝিয়ে দিলাম। গ্যাস এবং সলিড এদের মধ্যে ভয়েড কোথায় বেশি থাকে, কোথায় কম থাকে? দেখো সবাই এর উত্তর পারবে সলিড। কেন? তোমরা জানো সলিডে মলিকিউলস গুলো কাছাকাছি থাকে,
কাছাকাছি থাকা মানে এদের মধ্যে ফাঁকা স্থান কম, মানে ভয়েড কম। তার মানে এই যে একটা পয়েন্ট আমি হাইলাইট করেছিলাম যে ভয়েডটা কেমন হবে তার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ তোমরা এখানে আলাদা করে নোট ডাউন করে রাখতে পারো যে ভয়েড যেখানে সবচেয়ে কম তাকে আমরা নাম দেব সলিড, ভয়েড যেখানে সবচেয়ে বেশি তাকে নাম দেব গ্যাস, আর যেটা ইন্টারমিডিয়েট তাকে নাম দেব লিকুইড। তাহলে ডাইনামিক পার্টিকেল মডেলে ভয়েডটা কিভাবে আমার নেচার অফ দ্য ম্যাটার ডিনোট করছে সেটা তোমরা বুঝতে পারলে। একই রকম ভাবে মনে করো অ্যাট্রাকশন ফোর্সে আসি, বলতে পারবে সলিড লিকুইড এবং গ্যাসের মধ্যে কোথায় ফোর্স অফ অ্যাট্রাকশনটা ম্যাক্সিমাম? চলো রিপ্লাই করো। ভেরি গুড। সবাই জানে যে তার মানে যেখানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা ম্যাক্সিমাম তাকে বলা হবে সলিড, ফোর্স অফ অ্যাট্রাকশন মিনিমাম তাকে বলা হবে গ্যাস, ইন্টারমিডিয়েট যেটা সেটা লিকুইড। একই রকম ভাবে আমি পার্টিকেল মোবিলিটির কথায় যদি আসি, তোমরা আবারও বলো পার্টিকেল মোবিলাইজেশন কোথায় সব থেকে বেশি, মানে পার্টিকেলস গুলো খুব ফাস্ট মুভমেন্ট কোথায় করে? সবাই উত্তর দিয়েছে। এগুলো সবাই জানো, শুধু একটা ছাতার নিচে নিয়ে আসাটা, যে আমরা সবগুলো জানি, কিন্তু এগুলোই যে ডাইনামিক পার্টিকেল মডেল এই নামটা নতুন দিলাম, বাকি তো সবই তোমাদের জানা। এগুলো বেসিক নলেজ, মানে এটা জানার জন্য কেমিস্ট্রি পড়ার দরকার নেই। তোমরা আশেপাশে যা দেখেছো সেটা দিয়ে আমরা এটা বুঝতে পারি যে পার্টিকেল মোশন সব থেকে বেশি গ্যাসের, তারপরে লিকুইডে, তারপরে সলিডে। আর অ্যাগ্রিগেশনটাও বুঝতে পারছি, যেখানে মোর অ্যাগ্রিগেটেড দে আর সলিড, একদম লিস্ট অ্যাগ্রিগেটেড দে আর গ্যাসেস, ইন্টারমিডিয়েট দে আর লিকুইড। তাহলে আমাকে বলো তো এই ডায়নামিক পার্টিকেল মডেল বোঝা গেছে, এই চারটা পয়েন্ট কিভাবে আমাকে বোঝাচ্ছে যে আমার কোনটা সলিড, লিকুইড এন্ড গ্যাস। ওকে, এবার দুটো কথা বলে দিই, যদি এটা ডিটেলস আমরা বলবো না, এই ডিটেলসটা অ্যাকচুয়ালি রিসার্চ হয় এর উপরে বেস করে। সেটা কি, তোমরা ছোটবেলা থেকে হয়তো দেখে এসছো যে আমরা তো মাত্র তিনটে স্টেট অফ ম্যাটার বলি, যে পদার্থের তিনটে অবস্থা। তোমরা কি জানো যে তিনটে অবস্থার বাইরেও আরো অবস্থা আছে? জানো কি এই তিনটে অবস্থার পরেও আরো অবস্থা আছে? হ্যাঁ, স্বরাজ বলছে হ্যাঁ এটা হ্যাঁ জানে। স্যার। হ্যাঁ আমিও হ্যাঁ জানি স্যার, তোমরা জানো। পাঁচটা আছে। প্লাজমা আরো দুটো স্টেট আছে, তার মধ্যে একটা বোস স্টেটকে বলা আইনস্টাইন হয়, বোস কনডেন্সার। আইনস্টাইন। ভেরি গুড, এই তো তোমরা অনেক কিছু জানো। একটাকে বলে হচ্ছে, জাস্ট এখানে নামটাই জেনে রাখবে, হোয়াট ইজ প্লাজমা স্টেট, এটা নিয়ে এই মুহূর্তে জানার দরকার নেই, তা নিয়ে তো বললাম রিসার্চ আছে। একটাকে বলছে প্লাজমা স্টেট, আরেকটাকে বলছে হচ্ছে, ঠিক লিখেছে সবাই, ঠিক লিখেছে, বিএসসি, সরি সরি সরি, বিইসি। এটা ফুল ফর্ম হচ্ছে বোস, লিখে রাখো, বোস আইনস্টাইন, EINSTEIN, বোস আইনস্টাইন কন্ডেনসেট, বোস আইনস্টাইন কন্ডেনসেট। ওকে, সংক্ষেপে বলে এটা। এবার এগুলো কি জিনিস তা নিয়ে কিন্তু আমরা ডিটেলসে যাচ্ছি না, একটু আইডিয়া হয়তো আছে, সুপার সুপার লিকুইড অনেক কিছু আছে, প্লাজমা স্টেট যেমন। তবে একটা ইনফরমেশন এখানে দিয়ে রাখি প্লাজমা স্টেট সম্পর্কে, কারো জানতে ইচ্ছে করলে নেট সার্চ করবে, অনেক কিছু লেখা আছে এর সম্পর্কে। প্লাজমা স্টেট কিন্তু জেনারেট করে এক্সট্রিম হাই কন্ডিশনে, বুঝলে, এক্সট্রিম হাই কন্ডিশনে, যেখানে ইলেকট্রনস, আয়ন্স এরা থাকে একসাথে, এক্সট্রিম হাই কন্ডিশন। তবে সূর্যের মধ্যে এই স্টেটটা থাকে, এবং দেখা গেছে ইউনিভার্সের কিন্তু 99%ই প্লাজমা স্টেট। মানে অদ্ভুত ভাবে ভাবো, আমরা তো কোথাও দেখি না আমাদের চোখের সামনে প্লাজমা, তাই না? কিন্তু ইউনিভার্সের 99% হচ্ছে প্লাজমা স্টেট আছে। যাই হোক, এটা নিয়ে আর ডিটেলস বলবো না, তোমরা এগুলো পড়বে। বোস আইনস্টাইন কি, কন্ডেনসেট কি, যদি জানতে ইচ্ছে করে নেটে সার্চ করবে, পেয়ে যাবে। তা আমি সাজেস্ট করবো এখন এগুলো নিয়ে খুব সময় নষ্ট করবে না, হ্যাঁ, তার জন্য তুমি হায়ার স্টাডিজ পাবে। এখন যেটা আমাদের করা সেটা করবো, জাস্ট নাম দুটো নোট ডাউন করো। নেক্সট আমি চলে যাই, হেডিং করো বাল্ক প্রপার্টিজ অফ ম্যাটার। এই কথাটা কেন উচ্চারণ করলাম, বাল্ক প্রপার্টিজ অফ ম্যাটার, প্রপার্টিজ। দেখো কোনগুলোকে বাল্ক প্রপার্টিজ বলে সেটা বলি। ধরো আমরা পিরিয়ডিক টেবিল পড়েছিলাম, ঠিক? পিরিয়ডিক টেবিলে কতগুলো টার্ম উচ্চারণ করেছিলাম, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো বলতো এটা আয়নাইজেশন এনার্জি কার মাপি? সিঙ্গেল অ্যাটমের মাপি, তাই না? কাকে বলে আয়নাইজেশন এনার্জি? যে ধরা যাক সোডিয়াম একটা অ্যাটম আছে, একটা পরমাণু আছে, এর কাছ থেকে একটা ইলেকট্রনকে বাইরে বের করে যদি সোডিয়াম আয়ন কনভার্ট করতে চাই, যে এনার্জি লাগে, তাহলে আয়নাইজেশন এনার্জিকে আমরা কি বলবো? এটা অ্যাটমিক প্রপার্টি নাকি বাল্ক প্রপার্টি? চলো রিপ্লাই করো। আয়নাইজেশন এনার্জি অ্যাটমিক প্রপার্টি অর বাল্ক প্রপার্টি? বাল্ক মানে কি অ্যাজ এ হোল সিস্টেমটা করি, না একটা অ্যাটমের বেছে বেছে করি? এটা অ্যাটমিক প্রপার্টি, কারণ অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রন বের করছি। আচ্ছা, কিন্তু যদি তোমাকে বলি, আচ্ছা আমি
ওয়াটারকে বয়েল করব বা ভেপারাইজ করব ওয়াটারকে, বা বয়েলিং করব, যাই করি। বলো তো ওয়াটারকে যখন হিট করা তুমি শুরু করবে, মাত্র একটা ওয়াটার মলিকিউলস ভেপারাইজ করে, নাকি অ্যাজ এ হোল অনেকগুলো ওয়াটার মলিকিউলস ভেপারাইজ করে? অনেকগুলো ওয়াটার মলিকিউলস ভেপারাইজ করে। বা মনে করো জলের ওয়েটিং প্রপার্টি। ওয়েটিং প্রপার্টি মানে কি, জল আমাদেরকে ভিজিয়ে দেয়। তুমি স্নান করতে পারবে একটা একটা জলের মলিকিউলস দিয়ে? ভাবো তো, কেউ যদি কাউকে যদি বলি একটা জলের মলিকিউলস দিয়ে স্নান করে আসো, সম্ভব না। তার মানে এই যে টার্মগুলো উচ্চারণ করছি, কি কি? ভেপারাইজেশন, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, তারপরে তোমার আর কি, এই যে ওয়েটিং প্রপার্টি, অসমোসিস, এই যে অনেকে বলছো, এগুলো সবই তোমার বাল্ক প্রপার্টি। তো আমাদের এই যে চ্যাপ্টার আমরা পড়ছি, এখানে কিন্তু আমরা অ্যাটমিক প্রপার্টি ডিসকাস করব না, সমস্ত কিছু বাল্ক প্রপার্টি ডিসকাস করব। তাহলে পয়েন্ট আমাদের ক্লিয়ার হয়েছে যে হোয়াট ইজ বাল্ক প্রপার্টিজ। ওকে, তাহলে এটা কেন বললাম, কারণ যদি ডেফিনিশনটা একবার বলে দিতে পারবেন একদম একটা লাইনে? না, একটা লাইনে ডেফিনিশন নেই তো। বাল্ক প্রপার্টিজ মানে হচ্ছে যে প্রপার্টিতে আমি সিঙ্গেল অ্যাটম না বা মলিকিউলস নিয়ে ডিল করি না, অ্যাজ এ বাল্ক নিয়ে ডিল করি, সেটাই হচ্ছে বাল্ক প্রপার্টি। সেই প্রপার্টি গুলো বাল্ক প্রপার্টিজ। এই যে উদাহরণ দিয়ে দিলাম, উদাহরণগুলো পড়বে এবার, কোন কোন উদাহরণ দিয়েছি। আচ্ছা, এবার এইটুকু সবই আমাদের কিন্তু বেসিক ইয়ে ছিল। মেটালকে কি গ্যাসে কনভার্সন করা যায়? হ্যাঁ যায় তো, হাই টেম্পারেচার লাগবে, গ্যাসে কনভার্ট করা যাবে। আচ্ছা, এবার যেটা করব, এই জায়গা থেকে আমাদের প্রশ্ন আসবে। নাও হেডিং করো আলাদা করে, লেখো ইন্টারমলিকিউলার ফোর্স। খুব ইম্পর্টেন্ট, ইন্টারমলিকিউলার ফোর্স। আমরা এখানে কিছু ইন্টারমলিকুলার ফোর্স নিয়ে ডিসকাস করব। এই ফোর্স গুলো কি জিনিস একটু জানতে হয়, খুব বেশি আসে না, যাই হোক। তাও কি জিনিস ইন্টারমলিকুলার ফোর্স? সেটা হচ্ছে, ধরো এ একটা মলিকিউলস আছে, বি একটা মলিকিউলস আছে। তো এ আর বির মধ্যে যে অ্যাট্রাকশনটা হয়, সেই অ্যাট্রাকশনটা কিন্তু নেসেসারি না যে অনলি অ্যাট্রাকশন। ইট মে বি অ্যাট্রাকশন, মে বি রিপালশন। দ্যাটস ওয়াই এটাকে ভালো করে বলা উচিত ইন্টারাকশনস। যে মলিকিউলস এর মধ্যে কি ধরনের ইন্টারাকশনস, ইন্টারাকশনস এর নেচারটা কি রকম, তার উপর ওদের ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে। আমি বলি কিরকম। 3 রকমের ইন্টারাকশন জেনারেলি মলিকিউলস গুলোর মধ্যে পাওয়া গেছে। কি কি? ফার্স্ট লেখো, 1 নম্বর লেখো। তোমরা তিনটেই লিখবে, আমি একটা একটা করে ডিসকাস করব। প্রথম তাকে বলে হচ্ছে ডিসপারশন ফোর্স। ডিসপারশন ফোর্স, অর এটাকে বলে লন্ডন ফোর্স। ডিসপারশন ফোর্স অর লন্ডন ফোর্স, এটা প্রথম ফোর্স। কি জিনিস আমি বলবো। 2 নম্বর হচ্ছে, লেখো হেডিং করো, ডাইপোল ডাইপোল, ডাইপোল ডাইপোল ফোর্স। 2 নম্বরটা ডাইপোল ডাইপোল ফোর্স। 3 নম্বরটা হচ্ছে ডাইপোল ইনডিউসড ডাইপোল, ডাইপোল ইনডিউসড ডাইপোল, ইনডিউসড ডাইপোল। ওকে, একটাকে বলছি ডিসপারশন বা লন্ডন ফোর্স, আরেকটাকে বলছি ডাইপোল ডাইপোল ফোর্স, আরেকটাকে বলছি ডাইপোল ইনডিউসড ডাইপোল ফোর্স। কোনটা কি জিনিস বলি, তিনটে লেখা হলে আমাকে একটু বলো, আমি তারপর বলছি। ডান। দেখো, তোমরা একটা জিনিস নাম শুনেছো, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। এই নামটা তোমরা শুনেছো? নামটা শুনেছো? কেউ বলতে পারবে? এই নামটা শুধু শুনেছো কিনা এটা বলো। ভ্যান ডার ওয়ালস ফোর্স আসলে কি হয়? এটা একজনের নাম, একজন সায়েন্টিস্ট আছেন, পরে আমরা ওনার কিছু মডিফিকেশন পড়বো। লাস্টেরটা সঠিক, ডাইপোল ইনডিউসড ডাইপোল, ডাইপোল ইনডিউসড ডাইপোল। আচ্ছা, এবার দেখো ভ্যান ডার ওয়ালস ফোর্সটা কি। আসলে প্রত্যেকটা মলিকিউলস, মনে করো এই একটা মলিকিউলস, এই একটা মলিকিউলস, এই মলিকিউলস তো মাস আছে। ভ্যান ডার ওয়ালস দেখেছিলেন কি, এটা ওনার কনসেপ্ট, হাইপোথেটিক্যাল কনসেপ্ট। উনি দেখেছিলেন যে যাদেরই মাস আছে তারা নিজেরা নিজেদেরকে অ্যাট্রাক্ট করে। এই অ্যাট্রাকশনটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। এবার এই অ্যাট্রাকশনের নেচারটা কেমন, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই ক্লাসিফিকেশন গুলো করেছি। অর্থাৎ আমি এই যে 3টে ক্লাসিফিকেশন করেছি, এরা সবাই ভ্যান ডার ওয়ালস ফোর্স এর মধ্যে পড়ে। তার মানে যে মলিকিউলস কে অ্যাট্রাক্ট করে, এই অ্যাট্রাকশন ফোর্সটার নাম ভ্যান ডার ওয়ালস ফোর্স। এন্ড ভ্যান ডার ওয়ালস ফোর্স হচ্ছে ডিপেন্ড অন ডিফারেন্ট ডিফারেন্ট ক্রাইটেরিয়া বা নেচার অফ দ্য মলিকিউলস। ভ্যান ডার ওয়ালস ফোর্সেস আর অফ ডিফারেন্ট টাইপস। তার জন্য আমরা এই ডিফারেন্ট ডিফারেন্ট নামগুলো ক্রিয়েট করেছি। নামগুলো কেন, সেটা নেচারের উপর ডিপেন্ড করবে, যে ওদের অ্যাট্রাকশন নেচারটা কিরকম, তার জন্য নামটা আলাদা আলাদা, সেটা আমরা বলছি একটু পরে। তাহলে আমরা এখান থেকে সামারিটা করি, যে মলিকিউলস এর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, সেটার নাম ভ্যান ডার ওয়ালস ফোর্স। ভ্যান ডার ওয়ালস ফোর্স 3 রকমের নাম দিয়েছি, একটা ডিসপারশন ফোর্স অর লন্ডন ফোর্স, ডাইপোল ডাইপোল ফোর্স,
অ্যান্ড ডাইপোল ইনডিউসড ডাইপোল ফোর্স। আমি এটা মুছে দিলাম, সবই কিন্তু ভ্যান ডার ওয়ালস ফোর্সের মধ্যে পড়ে। আচ্ছা, এবার প্রথম কেসটাতে আসি, লন্ডন ফোর্স জিনিসটা কি। দেখো লন্ডন ফোর্স জিনিসটা কি, একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো একটা নন পোলার মলিকিউলস আছে, নন পোলার মলিকিউলস হতে পারে, অ্যাটমস হতে পারে। মনে করো N2, O2, হিলিয়াম, নিয়ন। দেখো আমি যে মলিকিউলস গুলোকে তুলেছি, বা কার্বন ডাইঅক্সাইড যদি বলি, তোমরা এই তিনটে মলিকিউলস কে বলো এরা পোলার না নন পোলার। চলো রিপ্লাই করো, এরা পোলার না নন পোলার? নন পোলার। সবাই জানে যে অক্সিজেন নাইট্রোজেন এরা নন পোলার। এবার যদি আমার মলিকিউলস নন পোলার হয়, বা আমার অ্যাটম যদি মনো অ্যাটমিক হয়, মনো অ্যাটমিক হলে তো এরকম ভাবে নন পোলার পোলারের গল্প আসবে না। তখন দেখা যায় কি, যে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলি। আমরা কি পড়ানোর সময়, কেমিক্যাল বন্ডিং এর পড়ানোর সময়, তোমরা দেখো তো এই লোকটার নাম মনে আছে কিনা, ফাজান্স। মনে আছে ফাজান্সের কথা? কেউ ফাজান্সের কথা, ফাজান্সের কথা মনে আছে? দেখবে মনে পড়বে ফাজান্স একটা কথা বলেছিল, মনে করো অ্যাকর্ডিং টু ফাজান্স ছিল যে এই যদি আমার মলিকিউলস হয়, মলিকিউলস এর নিউক্লিয়াসে কি আছে, নিউক্লিয়াসে আছে তোমার নিউক্লিয়াস, তার বাইরে আছে ইলেকট্রনস। এবার কি হয়, যখন দুটো মলিকিউলস কে বা অ্যাটমস কে আমরা কাছাকাছি আনি, তখন এদের মধ্যে এই যে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হয়, নিউক্লিয়াস নিউক্লিয়াস রিপালশনস হয়। এই রিপালশনস গুলোর মধ্যে, এই মলিকিউলস গুলোর মধ্যে একটা কি বলবো এটাকে আমরা, ডিস্টরশন হয়, শেপে ডিস্টরশন হয়। এই ডিস্টরশনটার নাম বলেছিলাম আমরা, রাইট, পোলারাইজেশন। পোলারাইজেশনের জন্য আমরা বলেছিলাম যে মলিকুলার শেপ গুলো এরকম পাল্টে যায়, হ্যাঁ, যে ইলেকট্রনস গুলো দূরে সরে যায়, এরকম ঘটনা বলেছিলাম। এই যে মলিকিউলস গুলো যে পোলারাইজড হলো, এই পোলারাইজেশন কিন্তু ওই ডাইপোল মোমেন্টের পোলারাইজেশন না, যে ইলেকট্রনস গুলোর একটা পার্টিকুলার দিকে ডিসপ্লেসমেন্ট হয়। এই ডিসপ্লেসমেন্টের পরে এই মলিকিউলস গুলোর মধ্যে যে ইন্টারাকশন ফোর্সটা, এই ইন্টারাকশন ফোর্সটাকে বলা হয় লন্ডন ফোর্স। তার মানে সোজা কথায় তোমরা হ্যান্ড আউটে যখন বানাবে এইভাবে লিখে রাখবে যে লন্ডন ফোর্স, এই কথাটা কিন্তু অ্যাপ্লিকেবল ইন কেস অফ নন পোলার মলিকিউলস। তার মানে অ্যাট্রাকশন ফোর্স ইন দ্য নন পোলার মলিকিউলস আর কল্ড লন্ডন ফোর্স। এই ফোর্সটা কিন্তু মাইনর ফোর্স, একেবারে মাইনর ফোর্স। কেন মাইনর ফোর্স বললাম বুঝতে পারলে? কারণ নন পোলার মলিকিউলস এর মধ্যে যে ইন্টারাকশন, সেটাকে বলা হয়েছে লন্ডন ফোর্স। ক্লিয়ার কথাটা? আর লন্ডন ফোর্সের ইয়েটা কি, জেনেসিসটা কি, মানে কোত্থেকে আসে? এই যে ডিউ টু দিস কাইন্ড অফ পোলারাইজেশন, যে ইলেকট্রন ইলেকট্রন রিপেল করে, এরা ডিস্টর্ট হয়ে যায়, তার জন্যই ফোর্সটা অ্যারাইজ করে। পয়েন্ট ক্লিয়ার হলো? হোয়াট ইজ লন্ডন ফোর্স? না বুঝতে পারলে বলবে লন্ডন ফোর্সটা কি বললাম আমি। স্যার ডেফিনেশনটা এক কথা আরেকবার বলুন তো। এক কথায় হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য নন পোলার মলিকিউলস। যেখানে মলিকিউলসটা নন পোলার হয়, দেয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দেম ইজ কল্ড লন্ডন ফোর্স। আর ইয়েটা কি, অরিজিনটা কি, যে লন্ডন ফোর্সটা অরিজিন হচ্ছে মলিকিউলসটা কখনো এরকম সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড না, দে আর আনসিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড। চার্জ ডিস্ট্রিবিউশন হচ্ছে আনসিমেট্রিক্যাল, দ্যাটস ওয়াই দিস কাইন্ড অফ ফোর্সেস অ্যাপিয়ার। তাই ওর নাম দিয়েছি আমরা লন্ডন ফোর্স। আচ্ছা, গৌরব বলছে একটু ওয়েট করো, আমি ওয়েট করলাম, তোমরা লিখে নাও। হ্যান্ড আউটটা ডেফিনেটলি বানাবে, হ্যান্ড আউট বানালে বাড়িতে তোমার সুবিধা হবে পড়তে। আচ্ছা, হলে বলবে। স্যার চার্জ ডিস্ট্রিবিউশন সিমেট্রিক্যাল নাকি অ্যাসিমেট্রিক্যাল? না, চার্জ ডিস্ট্রিবিউশন তো সিমেট্রিক্যাল নয়, অ্যাসিমেট্রিক্যাল। মানে একই রকম ভাবে থাকে না, পজিটিভ একদিকে সরে যায়, নেগেটিভ একদিকে সরে যায়, যেমনটা ফাজান্সে পড়িয়েছিলাম, অ্যাসিমেট্রিক্যাল। হয়েছে সবার? আচ্ছা, এটা আমি তাহলে ক্লিয়ার করছি। এবার দেখো লন্ডন ফোর্স, তোমরা লিখে রাখো এমসিকিউ এর জন্য বলে দিচ্ছি এগুলো। লন্ডন ফোর্স কিসের উপর ডিপেন্ড করে? দেখা গেছে এই ফোর্সটা, এটা শুধু লন্ডন না, সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এরকম একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি করে এলো সেটা তোমাদের জানার দরকার নেই। তোমরা লেখো এই ফোর্সটা প্রপোর্শনাল টু দা 1/r⁶। মানে এটা কি, আরটা কি, আরটা হচ্ছে দুটো মলিকিউলস এর মধ্যে যে ডিস্টেন্স। তার মানে সোজা কথা, ডিস্টেন্স যদি তুমি বাড়াও তাহলে কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে আসবে। তাই আমরা এরকম একটা ফর্মুলা লিখেছি। আরেকটা জিনিস এখানে নোট ডাউন করি ফিজিক্যালি, কি, যে এই যে স্ট্রেংথ অফ দ্য ফোর্সেস, তোমরা এইভাবে কথাটা লেখো, স্ট্রেংথ অফ দ্য ফোর্স। এই ফোর্সের যে স্ট্রেংথ কিসের কিসের উপর ডিপেন্ড করে, এক এক করে লিখছি। ফার্স্ট ডিপেন্ড করে মলিকিউলার সাইজের উপরে। সেকেন্ড ওয়ান ডিপেন্ড করে
নাম্বার অফ ইলেকট্রনস, সেকেন্ড ওয়ান ও ডিপেন্ড করবে নাম্বার অফ ইলেকট্রনস, থার্ড ওয়ান ও ডিপেন্ড করে সারফেস এরিয়া। কিরকম ভাবে ডিপেন্ড করে? এই তিনটে জিনিসের উপর ফোর্স অফ অ্যাট্রাকশনটা ডিপেন্ড করে, অর্থাৎ লন্ডন ফোর্সটা ডিপেন্ড করে। একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। তোমরা সবাই তিনটে পয়েন্ট লিখে রাখো। কার কার উপর ডিপেন্ড করছে? মলিকিউলার সাইজের উপরে, মানে বড় না ছোট, বেশি বেশি ইলেকট্রনস আছে না কম কম আছে, সারফেস এরিয়া বেশি না কম, এগুলোর উপর ডিপেন্ড করছে। কিরকম? মনে করো আমি তিনটে উদাহরণ দিচ্ছি। এদিকে হচ্ছে মিথেন মলিকিউলস, এদিকে মিথেন, এদিকে হচ্ছে সিলিকনের হাইড্রাইড, এদিকে আমার জার্মেনিয়ামের হাইড্রাইড। তোমরা বলো তো, এদিক থেকে যদি এদিকে যাই, অ্যাজ এ হোল মলিকুলার ওয়েট বাড়ছে না কমছে? সবাই জানে মলিকুলার ওয়েট বাড়ছে না কমছে। চলো রিপ্লাই করো। মলিকুলার ওয়েট বাড়ছে। যে মলিকুলার ওয়েট বাড়ছে, সমস্ত কিছু বাড়ছে। দেখো, মিথেনে কার্বনে যা নাম্বার অফ ইলেকট্রনস, সিলিকনের ইলেকট্রনস বেশি, জার্মেনিয়ামের ইলেকট্রনস আরো বেশি। সাইজ বাড়ছে মানে সারফেস এরিয়া বাড়ছে, সবকিছু বাড়ছে। এদের কিন্তু তোমরা বাম থেকে ডানে একটা অ্যারো দাও, তোমরা এখানে লিখে নাও যে মাস ইনক্রিজেস, নাম্বার অফ ইলেকট্রনস ইনক্রিজেস, ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজেস। দ্যাটস ওয়াই এদের বয়লিং পয়েন্ট দেখাই। বয়লিং পয়েন্ট এটা 112 কেলভিন, এটা 161 কেলভিন, এটা 183 কেলভিন। দেখো, ইন্টারেস্টিং রেজাল্ট পেয়ে গেলাম। লন্ডন ফোর্স বেড়েছে, বয়লিং পয়েন্ট বেড়ে গেছে। তাহলে লন্ডন ফোর্স কিসের উপর ডিপেন্ড করে? এখানে লিখে দিলাম। নাও, এবার বুঝেছো কিনা বলো। স্যার ফার্স্টের রিলেশনটা কি? লন্ডন ফোর্স প্রপোর্শনাল টু 1/r⁶। আচ্ছা, আর মানে রেডিয়াস। রেডিয়াস মানে অ্যাকচুয়ালি রেডিয়াস নয়, ডিসটেন্স বিটুইন টু মলিকিউলস। আচ্ছা, ওকে, সবাই বলছে মোটামুটি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বলো বলো, কে বলছে বলো। স্যার, যে তিনটে ফ্যাক্টর দিলেন যেটার উপর লন্ডন ফোর্স ডিপেন্ড করে, সেগুলোর উপর কি তিনটের উপর ডাইরেক্টলি মানে ডিপেন্ড করে, রাইট? ডাইরেক্টলি প্রপোর্শনাল। ডাইরেক্টলি প্রপোর্শনাল। নাম্বার অফ ফোর্স, মানে ফোর্স হচ্ছে সাইজ বাড়লে বাড়বে, ইলেকট্রনস বাড়লে বাড়বে, এরকম ব্যাপার। পরীক্ষা যে এরকম প্রশ্ন করবে, দুটো জিনিস দিয়ে বলবে, বলো কার লন্ডন ফোর্স বেশি। খুব সিম্পল লজিক, সাইজ বড় দেখবে, ফোর্স বেশি বলে দেবে, ব্যাস, আর কিচ্ছু বোঝার দরকার নেই। চলো নেক্সট ফোর্সে আসি এবার। নেক্সট ফোর্স হচ্ছে ডাইপোল ইন্টারাকশন। ডাইপোল। এটা খুব ইজি, এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই আমার। এই ফোর্সটা সেখানে অ্যাপ্লিকেবল হবে যেখানকার মলিকিউলস গুলো পোলার। কারণ তুমি নামটা শুনেই তো বুঝতে পারছো না, ডাইপোল মোমেন্ট থাকবে। একটা উদাহরণ দিচ্ছি, চলো। মনে করো HCl মলিকিউলস। বলো HCl পোলার না নন পোলার? চলো, HCl পোলার না নন পোলার? পোলার। তাহলে HCl যদি পোলার হয়, তোমরা বুঝতেই পারো যে যদি পোলার হয় তাহলে একটা পোর্শন থাকবে ডেল পজিটিভ আর একটা ডেল নেগেটিভ। আরেকজনেরও তাই থাকবে, যে এরও এই পোর্শনটা ডেল পজিটিভ ডেল নেগেটিভ। এই যে এদের মধ্যে অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশন ফোর্সটার নাম হচ্ছে ডাইপোল ইন্টারাকশন। তাহলে এই ফোর্সটাও ঘুরে ফিরে ওই একই। কিরকম? এটাও প্রপোর্শনাল থাকবে 1/r⁶ এর উপরে। ওকে, চলো লিখে রাখো এটা। বুঝা গেল? আচ্ছা, এটা অনেকটা লন্ডন ফোর্সের মতোই, মানে অ্যাট্রাকশন, শুধু এখানে দেখবো আমরা। সাত্বিক বলছে কিচ্ছু শোনা গেল না। আচ্ছা, আবার একটু রিপিট করি। আচ্ছা, এখন একটু বলো তো কথা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার, মাঝখানে কেটে গেছিল। আচ্ছা, আমি একবার বলি যে ডাইপোল ফোর্সটা হচ্ছে দুটো মলিকিউলস পোলার, তাদের মধ্যে যে ফোর্সটা থাকবে HCl তবে হ্যাঁ নেসেসারি একটা কথা মাথায় রেখো, এই যে মলিকিউলস গুলো এদের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ডিং হলে তখন ওকে আর ডাইপোল ফোর্স বলবো না, ওটার নামই তো হাইড্রোজেন বন্ডিং। মনে করো HCl না নিয়ে যদি আমরা এখানে হাইড্রোজেন ফ্লুরাইড নিতাম, তাহলে লক্ষ্য করো হাইড্রোজেন ফ্লুরাইডের মধ্যে ডেল পজিটিভ ডেল নেগেটিভ, এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা থাকতো তার নাম তো হাইড্রোজেন বন্ড দিতাম। তাহলে এটা কিন্তু আলাদা জিনিস। তাহলে হাইড্রোজেন বন্ড যেখানে যেখানে হয় সেখানে এই কথাটা অ্যাপ্লিকেবল নয়। হাইড্রোজেন বন্ড যেখানে হয় না কিন্তু মলিকিউলস গুলো পোলার, তাদের ক্ষেত্রে ডাইপোল ফোর্সটা ইম্পর্টেন্ট। পোলারিটি যত বেশি তত ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি। হাইড্রোজেন আর কোনটা ডাইপোল বুঝবো কি করে? বুঝবো এইভাবে, মাত্র তিনটে অ্যাটম FON, ফ্লুরিন অক্সিজেন নাইট্রোজেন, ফন, এই ফনরা হাইড্রোজেন বন্ডিং করে। অর্থাৎ ফন নিয়ে যদি কোনো মলিকিউলস দিয়ে বলে এখানকার ফোর্সটা কি ডাইপোল ফোর্স, তুমি বলবে না এটা হাইড্রোজেন বন্ডিং। বাদ দিয়ে বাকি যেটা আছে ডাইপোল মোমেন্ট আছে যেখানে। সাপোজ আমি কার্বন
ডাইসালফাইড নিলাম। ওকে, বলতো কার্বন ডাইসালফাইড এই মলিকিউলসটা পোলার না নন পোলার? কেউ বলতে পারবে কার্বন ডাইসালফাইড পোলার না নন পোলার? নন পোলার। তাহলে এর মধ্যে যদি বলি ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি, তখন তোমাকে বলতে হবে লন্ডন ফোর্স। নন পোলার মলিকিউলস, এর মধ্যে থাকছে লন্ডন ফোর্স। ওয়াইরাস আমি ধরো তোমাদেরকে এবার দিলাম H2S। H2S বলো তো পোলার না নন পোলার? পোলার। এবং এর মধ্যে কি হাইড্রোজেন বন্ডিং আছে? এটা পোলার। এর মধ্যে কি H বন্ড আছে? রিপ্লাই করবে, এর মধ্যে H বন্ড আছে? না, নেই। ভেরি গুড। এই তো অনেকে উত্তর দিয়েছে, অর্ক দিয়েছে, অস্মিতা দিয়েছে, তিয়াশা আছে, আমি সবার নাম পড়তে পারবো না, অনিমেষ দিয়েছে, সম্বোধি দিয়েছে, নক্ষত্র দিয়েছে, রৌনক দিয়েছে, সবাই উত্তর সঠিক দিয়েছে। H2S এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং নেই, তাহলে এই H2S এর বন্ডিংটাকে কি বলবো? ফোর্সটা ডাইপোল ডাবল ফোর্স। তার মানে বিষয়টা খুব ইজি, তোমরা শুধু দেখবে যে কোন ক্যাটাগরির মলিকিউলস, তা দেখে আমরা নাম দিয়ে দেবো। পরীক্ষা কিন্তু মলিকিউলস দিয়ে প্রশ্ন করবে, হ্যাঁ এর মধ্যে কোন ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে। মানে স্যার হাইড্রোজেন বন্ড থাকলে সেটা ডাইপোল ডাইপোল ফোর্স হবে না, তাই তো? না, হবে না, ওটার নামই তো হাইড্রোজেন বন্ডিং। ওকে, ওটার নাম আলাদা, ওটা হাইড্রোজেন বন্ডিং। লাস্ট ফোর্সে আসি। লাস্ট ফোর্স হচ্ছে ডাইপোল, এটাও ইম্পর্টেন্ট, ডাইপোল ইনডিউসড ডাইপোল। ডাইপোল ইনডিউসড ডাইপোল, এটা কি রকম কথা? এই কথাটা তাদের জন্য অ্যাপ্লিকেবল। হ্যাঁ বলো। স্যার বললাম ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন ফোর্স কি একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট 1/r⁶? 1/r⁶, এবং যদি তোমার ধরো ডাইপোল মোমেন্ট বেশি থাকে তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে। এটা ডিপেন্ড করবে ডাইপোল মোমেন্টের উপর। ডাইপোল মোমেন্ট কার বেশি, যার যত বেশি তার ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি। আচ্ছা, নেক্সট হচ্ছে ডাইপোল ইনডিউসড ডাইপোল। মাথায় রাখবে এটা কোথায় অ্যাপ্লিকেবল হবে। এটা দুটো আলাদা আলাদা সিস্টেম, যার একজনের ডাইপোল মোমেন্টের ভ্যালু থাকবে, তাই লিখলাম মিউ নট ইকুয়ালস টু 0, আরেকজনের ডাইপোল মোমেন্ট ভ্যালু থাকবে না। তার মানে একটা সিস্টেম হতে হবে পোলার, আরেকটা সিস্টেম হতে হবে নন পোলার। যদি এইরকম দুটো আলাদা আলাদা থাকে তখন কি হয়, এই পোলার মলিকিউলসটা এই নন পোলার মলিকিউলস এর মধ্যে খানিক সময়ের জন্য মাইল্ড হলেও ডাইপোল মোমেন্ট জেনারেট করে, ওই জন্য টার্মটা দেওয়া হয় ইনডিউসড ডাইপোল। ইনডিউসড মানে কি, ছিল না ডাইপোল মোমেন্ট, কিন্তু কারো সাথে এসে ও ডাইপোল মোমেন্ট জেনারেট হয়েছে সামান্য, তাদের মধ্যে যে ইন্টারাকশনটা সেটা হচ্ছে ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন। কথাটা বুঝতে পারলে কি বললাম আমি? কথাটাকে আমি আরেকবার রিপিট করুন না। আরেকবার রিপিট করি। আচ্ছা, মনে করো আমার একটা মলিকিউলস পোলার হলো। আচ্ছা, ওরা বলছে আরেকবার রিপিট করতে। মনে করো আমার একটা মলিকিউলস পোলার, ধরা যাক পোলার মলিকিউলস কোনটা, ধরা যাক জল পোলার, তার সাথে আমরা কার্বন ডাই অক্সাইড নিলাম। বুঝে নিও ভালো করে কথাটা। তাহলে জল হচ্ছে পোলার, কার্বন ডাই অক্সাইড নন পোলার। এবার কি হবে, জলের এ হচ্ছে তোমার ডেল নেগেটিভ পার্ট, এ হচ্ছে ডেল পজিটিভ পার্ট। এবার কার্বন ডাই অক্সাইড যেহেতু নন পোলার, কিন্তু এই যে ধরো হাইড্রোজেন পজিটিভ, তো ও কি করবে, ওর তো টেন্ডেন্সি থাকে নেগেটিভ পোর্শনকে অ্যাট্রাক্ট করার। তখন এখান থেকে কি হয়, অক্সিজেন না খানিকটা ইলেকট্রন ওর দিকে ড্র্যাগ করে, নেগেটিভ হয়, এদের মধ্যে খানিকটা ইন্টারাকশন দেখা যায়। এই ইন্টারাকশনটা কিন্তু হাইড্রোজেন বন্ডিং নয়, কারণ এই অক্সিজেনটা অতটা নেগেটিভ চার্জ পায় না। কিন্তু এই মলিকিউলসটার মধ্যে ডাইপোল মোমেন্ট জেনারেট হলো খানিক সময়ের জন্য। সেটা কে জেনারেট করলো? জল জেনারেট করলো। তার জন্য কথাটা বলা হয়েছে ইনডিউসড ডাইপোল। তার মানে কার্বন ডাই অক্সাইডের মধ্যে যে ডাইপোল মোমেন্টটা জেনারেট হয় সেটা ইনডিউসড ডাইপোল, তাদের মধ্যে যে ইন্টারাকশন সেটা ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন। তার মানে যদি পোলার এবং নন পোলার মলিকিউলস এর মধ্যে ইন্টারাকশনটা হয়, সোজা কথা, তাহলে তুমি বলবে তাদের মধ্যে এই রকমের ফোর্সটা আছে। তাহলে আমি ওভারঅল একটা সামারি করে দিই। এবার ওভারঅল সামারিটা কি, যদি আমার মলিকিউলস গুলো ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, আমি সেটা বলছি না, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ওয়াটারকে যদি তুমি একা একা নাও, ওর মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকবে। কিন্তু আমি ধরো বলছি যে না, ওয়াটার উদাহরণটা নিয়ে ভুল হয়ে গেছে, আমাকে এমন উদাহরণ নিতে হতো যার মধ্যে হাইড্রোজেন বন্ডিং নেই। আমরা H2S নিতে পারি, এর মধ্যে তো হাইড্রোজেন বন্ডিং থাকবে না। হ্যালো, হ্যাঁ বলো। বললাম যে যেগুলো আপনার কম্পাউন্ডে ফর্ম থাকবে, ওই যে ক্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেন, সেগুলোতে কি হাইড্রোজেন বন্ড থাকবে? হ্যাঁ, সেগুলো হাইড্রোজেন বন্ড থাকবেই। আচ্ছা আচ্ছা, আর সেগুলো বাদ দিয়ে বাকি কোনটাতে থাকবে না? বাকিগুলো তো থাকবে না, যেগুলো পোলার সেখানে হাইড্রোজেন বন্ডিং থাকবে না। তবে হ্যাঁ, ব্যতিক্রম কিন্তু আছে। আমরা বলেছি ক্লোরিন হাইড্রোজেন বন্ড করে না, কিন্তু আমি অর্গানিক যখন পড়াবো তখন দেখাবো ক্লোরিনও হাইড্রোজেন বন্ড করে বিশেষ বিশেষ কেসে। ওগুলো টেকনিক্যাল কেস, ওগুলো বলবো। বাহ, গৌরব তো অনেক কিছু জানে। ক্লোরাল হাইড্রেট, ভেরি গুড গৌরব। ক্লোরাল হাইড্রেটের মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে, পরে শেখাবো ওগুলো আমি, অর্গানিকে ঢুকি তারপর। চলো,
তাহলে এটা আর তাহলে রিপিট করি না, এবার বাকিটা তোমরা বই থেকে পড়ে নেবে। ওকে, এবার আমরা চলে যাই আসল জায়গায়। আসল জায়গায় কি, আমরা তিনটে স্টেটস অফ ম্যাটারের মধ্যে, হ্যাঁ ম্যাটারের মধ্যে আমরা মেইনলি আজকে গ্যাস নিয়ে স্টাডি করবো। হ্যাঁ বলো। স্যার যেই তিনটে ফোর্স বললেন যে লন্ডন ফোর্স, ডাইপোল ডাইপোল ফোর্স আর ডাইপোল ইনডিউস ডাইপোল ফোর্স, এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি কোনটা, মানে অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমি করতে যাই অবশ্যই তাহলে কোনটা অবশ্যই আগে আসবে? অবশ্যই ডাইপোল 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 ফোর্স অলওয়েজ বেটার। সবার লাস্টে যাবে হচ্ছে তোমার লন্ডন ফোর্স, মাইল্ড ফোর্স। ওকে, এবার চলো আমরা গ্যাস স্টাডি করি। এবার দেখো, গ্যাস স্টাডি করতে গিয়ে আমাকে না কতগুলো প্রপার্টি আগে জেনে নিতে হবে, ইউনিট সম্পর্কে জেনে নিতে হবে। যেমন এক এক করে লিখি, যেটা তোমরা জানো ওগুলো নিয়ে আমি বলবো না খুব একটা। মনে করো মাস, ভলিউম, দেখো কোনটা কোনটা সব লিখে রাখবে কিন্তু। মাস, ভলিউম, তারপরে টেম্পারেচার, প্রেসার। গ্যাস পড়তে গেলে এগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া থাকা দরকার। মাস নিয়ে বলার দরকার নেই, মাসের ইউনিট কি এগুলো জানে সবাই, গ্রাম কিলোগ্রামে রিপোর্ট করি। টেম্পারেচারটা কি, এটাও প্রবলেম হবে না, টেম্পারেচার ডিগ্রি সিতে রিপোর্ট করি, কেলভিনে রিপোর্ট করি। এদের দুজনের মধ্যে তোমাদের রিলেশনশিপ মনে হয় জানা আছে। কেউ বলতে পারবে আমরা যদি ডিগ্রি সি কে কেলভিনে কনভার্ট করি কি ফ্যাক্টর যোগ করি? তোমরা জানো এটা 273, এটা তোমরা জানো, এটা আমি বলছি না। আমি ভলিউমটা নিয়ে একটু বলবো, প্রেসারটা নিয়ে ডিটেলসে বলবো। কিরকম ভলিউমকে আমরা কিসে রিপ্রেজেন্ট করি সেটা আমাকে একটু বলো। ভলিউমকে কিসে রিপ্রেজেন্ট করি? লিটার, ঠিক লিটারে করি, বা মিটার কিউবে করি, সেন্টিমিটার কিউবে করি, সেন্টিমিটার কিউব, সিসিতে করি, ডিএম কিউবে করি। এতগুলো ইউনিট আছে ভলিউমের। আমি তোমাদেরকে এদের মধ্যে রিলেশনশিপটা কেমন সেটা চট করে একটু বলে দিই, টেকনিক বলে দিই, বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে। যেমন মনে করো একটা সিস্টেমের ভলিউম সাপোজ বললাম 1 সিসি। এই 1 সিসিটাকে তোমরা মিটার কিউবে নিয়ে যেতে পারবে, যে 1 সিসি মানে কত মিটার কিউব হবে, বা এটাকে আমরা লিটারে বা ডিএম কিউবে, এই নিজেদের মধ্যে ইন্টারনাল কনভার্সন গুলো কি করতে পারবে সিসি কে? যদি না পারো আমাকে বলো, আমি ট্রাই করবো, শিখিয়ে দেবো তোমাদেরকে। আর যদি পারো তো পারো। অস্মিতা বলছে 1 সিসি মানে 1000 লিটার। না 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 না। গৌরব বলছে আবার 10⁻³ মিটার কিউব। ওকে। দেবাদিতা বলছে 100 সেন্টিমিটার কিউব। না দেবাদিতা। আচ্ছা হ্যাঁ, ওরা সবাই বলছে পারি। এটা তোমাদের আমি বাড়ির কাজ দিলাম। আমি একটা টেকনিক বলি, নিজেরা বাড়িতে ট্রাই করবে। কিরকম টেকনিক? মনে করো সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, তার মানে 1 সিসি মানে 1 সেন্টিমিটার কিউব। তার মানে 1 সেন্টিমিটার কিউব মানে কি 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার। এবার তুমি 1 সেন্টিমিটারকে মিটারে করো, মিটারে করো, মিটারে করো, দেখবে গুণ করলে মাইনাস কত আসে। এই 1 সেন্টিমিটার মানে কত মিটার কেউ বলবে? 1 সেন্টিমিটার মানে কত মিটার? 10⁻²। হ্যাঁ, এই তোমরা 100 কেন বলছো আমাকে? উল্টো বলছো 10⁻²। তার মানে এটা হয়ে যাবে 0.1 লিখলাম তো, মানে 10⁻²। 0.01 লিখলাম তো। হ্যাঁ না না, তুমি ঠিক লিখেছো, অনেকে আবার একটু গন্ডগোল করেছে। ওকে, তাহলে এটা হয়ে যাবে 10⁻² মিটার, এটাও হয়ে যাবে 10⁻² মিটার। তাহলে লক্ষ্য করেছো কি দাঁড়াচ্ছে? তাহলে 1 সিসি মানে 10⁻6 মিটার কিউব। এরকম ভাবে রিলেশন গুলো তোমাদেরকে একটু জানতে হবে। ওকে, তো এটা তোমাদের এই বাড়ি কাজ দিলাম। পরদিন আমি তোমাদেরকে জিজ্ঞেস করব যে এদের মধ্যে রিলেশনটা কি। আমি হয়তো বললাম এই লিটার আর সিসির মধ্যে রিলেশন করো, লিটার এমএল এর মধ্যে রিলেশন করো, ডিএম কিউবের সাথে রিলেশন করো, এগুলো তোমাদেরকে আমি পরদিন জিজ্ঞেস করব। ওকে, আচ্ছা এবার আমি স্যার চলে 1 যাব। লিটার ইকুয়ালস টু 1 ডিএম কিউব না? হ্যাঁ ভেরি গুড। কে বললে? নাম বলো। আচ্ছা ঠিক আছে, চলো এটা আমি মুছে দিলাম এবার। তাহলে এটা তোমরা নিজেরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, রিলেশন গুলো নিজে নিজে বের করবে। আচ্ছা ওরা বলছে কথা কেটে যাচ্ছে, আমি ওয়েট করি আবার কথা কতক্ষণ ঠিক হয়। কথা ঠিক আছে কিনা দেখে নাও একটু, নাহলে বকবক করে লাভ নেই। আচ্ছা স্বয়ং বলছে ঠিক আছে কথা। ওকে, এবার আমরা চলে যাই প্রেসার। প্রেসারটা আমি এই কারণে খুব ইম্পর্টেন্স দিই, কারণ প্রেসার নিয়ে তো প্রশ্ন আসবেই, মাঝে মধ্যে কথা একটু কেটে যায়। আচ্ছা একটু কষ্ট করো, কি করবে।
চলো প্রেসারকে পি দিয়ে রিপ্রেজেন্ট করি। তোমরা আমাকে প্রেসারের এক এক করে ইউনিট গুলো বলো। চলো প্রেসারের ইউনিট গুলো বলো এক এক করে। তোমরা লেখো, আমি ওয়েট করছি তোমাদের জানার জন্য। ভেরি গুড। কেউ কেউ বলেছে এটিএম, যা যা বলেছে আমি সেটাই লিখবো। কেউ কেউ বলেছে এটিএম, কেউ আবার বলেছো পাস্কাল, কেউ বলেছে বার, ডট 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 ডট, অনেক কিছু বলেছো। ঠিক, তার মানে তোমরা ইউনিট সবাই জানো। তাদের মধ্যে ওই একই কথা, কনভার্সন গুলো কি জানো? হ্যাঁ, দেবজিৎ আবার বলেছে টর, ভেরি গুড, টরও আছে। তোমরা কি এদের মধ্যে রিলেশন গুলো জানো? এর সাথে ও, ওর সাথে ও কিভাবে রিলেটেড? চলো এইটাও তোমাদের না স্যার, বাড়ি কাজ মাত্র দিলাম। কয়েকটা জানি। মাত্র কয়েকটা জানো। তোমাদের বাড়ি কাজ দিলাম, যতগুলো প্রেসার ইউনিট বইতে আছে সমস্তগুলোর মধ্যে কি কি রিলেশন আছে সেটা মুখস্থ করে দেবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, পুরোটা আমি এত ডিসকাশন করবো না, তোমরা নিজেরা করবে। যেমন মনে করো, আমরা কি জানি? আমরা জানি প্রেসার মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া। সবাই জানে এটা, প্রেসার মানে ফোর্স বাই এরিয়া। আবার ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে মাস, ফোর্স মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন। বাংলায় বলি, ফোর্স মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ। অ্যাক্সেলারেশনকে বলি আমরা বাংলায় ত্বরণ। মাস ইনটু অ্যাক্সেলারেশন। এবার তুমি যদি এটাকে, হ্যাঁ বল বাই ক্ষেত্রফল, সাথী বলছে ঠিক, বল বাই ক্ষেত্রফল এটা। হ্যাঁ, এবার ফোর্স মানে আবার মাস ইনটু অ্যাক্সেলারেশন। এখন তুমি যদি মাসকে ভেঙে দাও, মানে এটাকে যদি ভেঙে দাও, তাহলে আমরা অ্যাক্সেলারেশন কি লিখতে পারি? দেখো একটু একটু করে দিই এটাকে। মাস অ্যাক্সেলারেশন মানে আবার ভেলোসিটি বাই টাইম, এটা সবাই জানে। আবার মাসটা মাসই রাখলাম। ভেলোসিটিকে আমরা কি করতে পারি? ভেলোসিটিকে আমরা করতে পারি ডিস্টেন্স বাই আরেকটা টাইম দিতে পারি, ডিস্টেন্স বাই টাইম ইনটু টাইম। অর্থাৎ ফোর্সের ইউনিট কি হয়? ফোর্সের ইউনিট যদি এসআই করি, মাসের ইউনিট কেজি, ডিস্টেন্সের ইউনিট মিটার বাই সেকেন্ড ইনটু সেকেন্ড। তার মানে ইউনিট যেটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এই যে জিনিসটা কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটাকে আমরা বলি হচ্ছে 1 নিউটন। তোমরা কি এটা জানো যে কাকে নিউটন বলে? হ্যাঁ, এটা জানে সবাই। তাহলে কোনটাকে আমরা নিউটন বলছি? এই যে ফোর্স, যেটা এই ফোর্সটাকে আমরা নিউটন বলছি। এবার তুমি এই জায়গায় চলে যাও, তাহলে ফোর্সের ইউনিট যদি আমার নিউটন হয় এসআই, আর তার নিচে এ তো এরিয়া, এরিয়া মানে মিটার স্কোয়ার, তাহলে নিচে একটা মিটার স্কোয়ার বসাও। অর্থাৎ নিউটন মিটার টু দি পাওয়ার -2, এটা হলো আমার প্রেসারের এসআই ইউনিট। ভালো করে বুঝে নাও, প্রেসারের এসআই ইউনিট এটা। এটাকেই নাম দেওয়া হয়েছে 1 পাস্কাল, PA। তাহলে হোয়াট ইজ পাস্কাল? সবাই জানে এটা। তাহলে পাস্কেল ইকুয়ালস টু হচ্ছে নিউটন, নিউটন মিটার টু দি পাওয়ার -2 হলো। এবার দেখবে বইতে আছে যে এইরকম ভাবে যদি আমরা পাস্কেলকে 1000 পাস্কেল নিই, বাহ পটাপট লিখে দিয়েছে দেবজিৎ, ভেরি গুড। যদি এরকম আমরা 1000 খানা পাস্কেল নিই, 1000টা পাস্কেল নিই, জানো 1000 পাস্কেলকে আমরা 1 কিলো পাস্কেল বলি যে, নিশ্চয়ই এটা জানো। হ্যাঁ, 1000 পাস্কেলকে আমরা 1 কিলো পাস্কেল বলি। আবার এরকম কিলো পাস্কেল যদি তোমরা 100 খানা নাও, মনে করো 100 খানা কিলো পাস্কেল নিলাম, এটাকেই বলা হয় 1 বার। মানে বার কিন্তু অনেক বড় একক, কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, বা 1 MPa, ভেরি গুড, গৌরব লিখেছে মেগা পাস্কেল। তার মানে তুমি লক্ষ্য করো, এদিকে 1000 নিলাম, এদিকে 100 নিলাম, তার মানে 10 টু দি পাওয়ার 5 পাস্কেল যদি নাও, সেটাই অ্যাকচুয়ালি 1 বার। ভেরি গুড, ভেরি গুড অবজারভেশন। তো এরকম ভাবে বাকিটা বললাম না। বারের সাথে এটিএম এর রিলেশন আছে, পাস্কালের সাথে এটিএম আছে, টরের সাথে এটিএম আছে। এগুলো সব নিজেরা একটু বাড়িতে পড়ে নেবে। এবার আমি ডিরেক্ট চলে যাই আমাদের আসল কাজে, আমাদের যেটা কাজ স্যার অ্যাকচুয়ালি ছিল। হ্যাঁ বলো। বললাম যে যে ডাইমেনশনটা যে আছে এম হ্যাঁ এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, সেটাতে তো বিভিন্ন ইউনিট বসে বিভিন্ন আমরা ইয়ে পেতে পারি। হ্যাঁ হ্যাঁ, পেতে পারি, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা কথা বলি। তোমরা দেখো তো এই ফর্মুলাটা তোমরা জানো কিনা? প্রেসারকে মাপার একটা ফর্মুলা এরকম বইতে করা থাকবে, HDG। এটা কি তোমরা জানো? প্রেসার মাপার একটা একক
HDG। যারা জানো তারা জানো, যারা না জানো তারা পড়বে এটাকে। এইচটা কি? মনে করো আমরা ছোটবেলায় পড়েছিলাম না যে আমাদের অ্যাটমসফেরিক প্রেসার, কি ব্যাপার লেখা যাচ্ছে না কেন, আমরা কি পড়েছিলাম যে আমাদের অ্যাটমসফেরিক প্রেসার 1 atm প্রেসার। এখন এই 1 atm প্রেসারটা কত প্রেসার সেটাকে আমরা ক্যালকুলেট করি এই ফর্মুলা দিয়ে। এইচ হচ্ছে ওই মার্কারি কলামের হাইট, কত যেন হয় সিজিএস এককে 76 সেন্টিমিটার। ও সরি সরি, হ্যাঁ ভুল করছি আমি, হ্যাঁ 76 সেন্টিমিটার। মার্কারির ডেনসিটি আছে 13.6, গ্র্যাভিটেশনাল ফোর্স আছে 981 বা কিছু একটা। তো এইসব করে ছোটে কিন্তু প্রেসারের ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি। এটাও তোমরা বাড়িতে একটু দেখে নেবে যে কি করে প্রেসারের ভ্যালুটা ক্যালকুলেট করে। তাহলে আমি এবার অ্যাকচুয়াল আমাদের কাজে চলে যাই। তো এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ছিল, এই ব্যাকগ্রাউন্ড গুলো তোমাদের একটু পড়ে নিতে হবে নিজেদেরকে। এবার আমরা চলে যাচ্ছি গ্যাসে। গ্যাস পড়ার শুরুতেই আমরা শুরু করব বয়েলস ল দিয়ে। চলো হেডিং করো বয়েলস ল। আচ্ছা দেখো বয়েলস লটা কি, আমরা কেন পড়বো, সেটা হচ্ছে আমরা এই যে গ্যাসের বিভিন্ন প্রপার্টি নিয়ে ডিসকাস করবো। তো মেইনলি প্রপার্টি ডিসকাস করবো আমরা প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এরা তিনজন নিজেদের মধ্যে কিভাবে রিলেটেড। এবার বয়েলস লতে কি বলা আছে? বয়েলস লতে বলা আছে যে তুমি যদি গ্যাসটার টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখো, আর মাসটা তো ডেফিনেটলি কনস্ট্যান্ট, এম তো কনস্ট্যান্টই আছে, তাহলে ওরা এক্সপেরিমেন্টে দেখেছে, এটা কিন্তু এক্সপেরিমেন্ট করে করে দেখেছে যে যদি প্রেসার বাড়ানো যায় তাহলে ভলিউম কমে। প্রেসার বাড়ালে, কি বলছি কথাটা, প্রেসার বাড়ালে ভলিউম কমে। এটা এক্সপেরিমেন্টে ওরা দেখেছে, আমি আর এক্সপেরিমেন্টে গেলাম না। হ্যাঁ, এরকম ভাবে একটা ওই জে টাইপের একটা এক্সপেরিমেন্টাল সেট আপ রেডি করে ওরা এরকম ভাবে এক্সপেরিমেন্টটা করেছে। এরকম জে টাইপ একটা সিস্টেম নিয়েছে। সিস্টেম নিয়ে, আচ্ছা আমি একটা বাস্তব বলে দিই কি দাঁড়াচ্ছে। ধরা যাক, মনে করো এটা একটা এক্সপেরিমেন্টাল সেট আপ, এখানে একটা মার্কারি ভরা আছে। এই ধরো মার্কারিটার লেভেল আছে ইনিশিয়ালি, আর এই জায়গায় কাকে ভরানো আছে, এই জায়গায় ধরো এয়ার আছে, বুঝলে? তাহলে তুমি এয়ারের ভলিউমটা লক্ষ্য করো, কতটুকু এয়ারের ভলিউম, এইটুকু এয়ারের ভলিউম। আর আমরা এই জায়গা, এই পাত্রটা, এই জায়গাটা ক্লোজড আর এই জায়গাটা ওপেন। তো এই ওপেনের দিকে আমি প্রেসার দেব, পি প্রেসার দেব। এখন মনে করো আমি কি করলাম, আমি সেম পাত্রই রাখলাম। আমি এর মধ্যে আগে মার্কারি ছিল এই পর্যন্ত, আমি এবার এই পর্যন্ত মার্কারি ভরে দিলাম, অনেকগুলো মার্কারি ভরে দিলাম। তোমরা দেখবে এবার যদি মার্কারি বেশি বেশি করে ভরে দাও, তার মানে তুমি পি এর পরিমাণটা কি করলে, মার্কারি বেশি বেশি করে ভরলে মানে পি কে বাড়ালে। তুমি দেখবে এই মার্কারি কলামটাও আস্তে আস্তে উপরের দিকে উঠবে, এবং এই যে এয়ারের ভলিউমটা আগের যা ভলিউম ছিল তার চেয়ে কমে যাবে। এই যে অবজারভেশনটা, এখান থেকে তার মানে ওরা বললো যে ও পি বাড়ালে তাহলে ভলিউমটা কমে যায়, অর্থাৎ পি আর ভি এরা এরকম ইনভার্সলি রিলেটেড। এটাই বয়েলস ল। ক্লিয়ার হলো বয়েলস লটা কি? এক্সপেরিমেন্ট করেছে, সেখান থেকে লজিক দিয়েছে। মাথায় রাখতে হবে টেম্পারেচার কিন্তু এখানে কনস্ট্যান্ট আছে। এবার একটু বলি কি, পি প্রপোর্শনাল টু 1/v করেছি। এবার প্রপোর্শনাল তুললে তোমরা জানো কনস্ট্যান্ট আসে, তাহলে পি ইকুয়ালস টু আমরা কে বাই ভি রাখবো। এখান থেকে পিভি ইকুয়ালস টু কে, এইটা বয়েলস ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম, যে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সবাই লিখে ফেলো, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা বয়েলস ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম। লেখা হলে বলো ডান। আমি এগুলো একটু কুইক পাস করবো, যেহেতু বেশিরভাগ জানে, যারা জানো না তাদের জন্য আমি একটু বলছি, আমি এগুলো অ্যাকচুয়ালি বলতামই না আগে। ডান। এখন অনেক সময় কি লেখা যায় যে পিভি যেহেতু কনস্ট্যান্টই হবে, ইনিশিয়ালি আমার ধরো প্রেসার P1 আছে, ভলিউম V1 আছে, ফাইনালি প্রেসার P2, ভলিউম V2, তো এদের প্রোডাক্ট তো অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি P1 V1 ইকুয়ালস টু P2 V2। এইটাও বয়েলস ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম। অনেক সময় আমরা এগুলো দিয়ে প্রবলেম করব অনেক, এটাও তোমরা লিখে রাখো। এবার আমি এখান থেকে যেটা দেখাবো, আমি কিছু কমপ্লিকেটেড গ্রাফ ড্র করব। দেখো কিরকম, বইতে এত কমপ্লিকেটেড গ্রাফ নেই কিন্তু পরীক্ষায় আসে, দেখাচ্ছি। প্রথমে সহজ দিয়ে শুরু করি। তোমরা একটা গ্রাফ ড্র করো, চলো গ্রাফ নম্বর 1, এটা আমার গ্রাফ নম্বর 1। প্রত্যেকটা গ্রাফ লিখবে। আমি এখানে ভি ভার্সেস পি প্লট করব। তোমরা কি জানো, ভি আর পি এরকম ইনভার্সলি রিলেটেড। কেউ বলতে পারবে গ্রাফটা কেমন আসবে, কেমন হবে গ্রাফটা? স্যার প্যারাবোলা হবে একটা, রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা। ঠিক আছে, এরকম ভাবে তাহলে প্রেসার বাড়াচ্ছ, ভলিউম কমছে, বাড়াচ্ছ, ভলিউম কমছে, প্রপোর্শনাল মানে এরকম রিলেশন থাকবে।
এটা সবাই জানে, এটা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। চলো গ্রাফ 2 তে এসো। গ্রাফ 2 তে প্লট করছি আমরা এরকম ভাবে, পিভি ভার্সেস ভি, পিভি ভার্সেস ভি। চলো আগে নিজেরা ট্রাই করো এই গ্রাফটা কেমন হবে, তারপরে আমি বোঝাবো। স্যার এক্স অক্ষের সাথে প্যারালাল হবে। প্যারালাল টু এক্স অ্যাক্সিস। রাইট, প্যারালাল টু পি অ্যাক্সিস। কেন প্যারালাল? তোমরা জানো যে পিভি কে যদি তুমি গুণ করো, এই গুণটা তো অলওয়েজ কনস্ট্যান্টই আসবে, তাই না? তুমি প্রেসার বাড়ালে তো ভলিউম কমবে, আলটিমেটলি এটা থাকবে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে ভি কে বাড়ালেও এর ভ্যালু চেঞ্জ হবে না, প্যারালাল হবে টু দা ভি অ্যাক্সিস। এটাও তোমরা জানো, এটাও আমার সেই কমপ্লিকেটেড গ্রাফের মধ্যে পড়ে না, এটাও ইজি। থার্ড গ্রাফে আসি। থার্ড গ্রাফটা একটু কঠিন দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ? চলো থার্ড গ্রাফটা করে দাও আমাকে। থার্ড গ্রাফও খুব একটা কঠিন না, যাই হোক। এবার আমি প্লট করব পি ভার্সেস 1/v। চলো অ্যান্সার করো। পি ভার্সেস কিন্তু 1/v দিয়েছি, রিমেম্বার। স্যার মূল বিন্দুগামী। বাহ, কে বলে? নাম বলো। স্ট্রেট লাইন passes to the স্যার center. স্বরাজ রায়। স্বরাজ বলেছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা বললে কিন্তু অনেকে আবার বিরক্ত হতে পারে, তো আমি সাজেস্ট করবো সবাই লিখবে, যে লিখেছে পৌলমী, পিয়ালি, দেবুজি, জয়া, সম্প্রীতি, সবাই লিখেছে মূল বিন্দুগামী। আচ্ছা বুঝেছো কথাটা? লিখবে পাসিং থ্রু দা অরিজিন। এবার দেখো, যারা ধরতে পারলে না যে অরিজিন দিয়ে কেন যাবে, তাদেরকে আমি, কোয়েনা, কোয়েনা তুমি লিখছো কিন্তু, আচ্ছা লিখলে তাহলে তোমার, আচ্ছা ঠিক আছে কোয়েনা লিখতে যাচ্ছে। কোয়েনা তুমি গ্রাফটা ড্র করে দাও, চলো কোয়েনা গ্রাফ ড্র করো। এই গ্রাফটা কেমন হবে? না না বকছি না, করো, এঁকেছে আঁকার ইচ্ছে হচ্ছে, চলো তুমি গ্রাফটা ড্র করো। আমি আমি হাত তুলে আছি, করো, ড্র করো গ্রাফটা ফটাফট, সবাই দেখতে পারবে। না করছি না, আচ্ছা ঠিক আছে চলো। এই তোমরা কেউ এঁকে দিতে পারবে গ্রাফটা অ্যানোটেশন করে? অনিমেষ বলছে করবে, হ্যাঁ অনিমেষ করো। হ্যাঁ এই তো গৌরব হয়েছে, কিন্তু মূল বিন্দুতে যায়নি গৌরব। আরে স্যার এটা ভুল করে হয়ে গেল স্যার। আচ্ছা ঠিক আছে, এই তো অর্কদীপ করে দিয়েছে, সুন্দর, ভেরি গুড। পৌলমী করেছে, সাত্বিক করেছে। আচ্ছা ঠিক আছে চলো, আর করতে হবে না, এবার আমি করছি। যারা এটা বোঝেনি যে কি করে বোঝা যায় যে মূলবিন্দু দিয়ে, সেটা তোমাদেরকে দেখাই একটু। দেখো আমরা কি শিখেছি? আমরা শিখেছি পিভি ইকুয়ালস টু কে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখবো? পি ইকুয়ালস টু কে বাই ভি। এইটাকে আমরা কম্পেয়ার করব ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর সাথে। তোমরা জানো যে y ইকুয়ালস টু mx প্লাস t যদি স্ট্রেট লাইন ম্যাথসে হয়ে গিয়ে থাকে, তাহলে এটা বুঝবে যে y ইকুয়ালস টু mx প্লাস c এর যদি c কখনো না থাকে, সিটাকে বলে অ্যাকচুয়ালি ইন্টারসেপ্ট। c যদি থাকতো তাহলে গ্রাফটা এরকম হতো, এই জিনিস জায়গাটাকে বলে c। এটা অঙ্কে আছে, অঙ্কে করে নেবে। যদি c না থাকে তবেই বুঝবো মূলবিন্দু দিয়ে যাবে। যেহেতু এটা y ইকুয়ালস টু mx টাইপ, ওই জন্য আমরা বলেছি যে এর ইন্টারসেপ্ট থাকবে না, ওই জন্য মূলবিন্দুগামী, হ্যাঁ, পাসিং থ্রু দা অরিজিন হবে। এটাও কঠিন ছিল না, এবার আমি কঠিন তোমাদেরকে দেবো। চলো প্লট করো। প্লট করো এবার লগ পি ভার্সেস লগ ভি। এটা আমাদের 4 নম্বর প্লট। চলো করে দেখাও দেখি কেউ। কে করে করতে পারবে আগে আমাকে তার নাম বলো, যে আমি পারবো। এরকম বলতে কিরকম করো? স্যার করব? হ্যাঁ করো, গৌরব করো। স্যার পারবো। মুখে বললে হবে না, তুমি এই যে খাতা আছে অ্যানোটেশন করে করো, সবাই দেখুক তুমি কি করছো। আচ্ছা অভিজিৎ এরকম ড্র করলো, আচ্ছা ঠিক আছে, ওকে অভিজিৎ একটা করেছে, ঠিক আছে। রিতায়ন করেছে, অর্ণব করেছে, বাহ ভেরি গুড। রিতায়ন যেটা লিখেছে, রিতায়ন ঠিকঠাক লিখেছে, থিটা মাইনাস 135 ডিগ্রি, বাহ ওর আইডিয়া আছে তাহলে। হ্যাঁ অর্কদীপ করেছে, ঠিকঠাক করেছো, তার মানে তোমাদের জানা আছে এটা, ভেরি গুড। আচ্ছা এবার তাহলে শোনো, গৌরবও ঠিক করেছে। এটা কি করে হলো, এবার আমি দেখাচ্ছি, দাঁড়াও। এবার তোমরা আর লিখবে না, আমি দেখাই কিভাবে হয়। তোমরা প্রথম করো কি, এখান থেকে স্টার্ট করো। পিভি ইকুয়ালস টু কে ছিল তো, বোথ সাইড লগ নিয়ে নাও। চলো বোথ সাইড লগ নাও, তাহলে লগ, এখানেও লগ নিলাম, লগ। এবার দেখো পি আর ভি তো প্রোডাক্ট, তো লগ এর নিয়মে কিভাবে লেখা যায়? লগ এর নিয়মে লেখে একে লগ পি প্লাস প্লাস লগ ভি, এটা আমরা জানি। ইকুয়ালস টু ডানে যা আছে থাক, লগ কে। এবার আমরা কাকে কাকে প্লট করতে দিয়েছি? আমি লগ পি আর লগ ভি কে দিয়েছি, তাহলে আমি y ইকুয়ালস টু mx প্লাস c টাইপে নিয়ে যাব। কিভাবে নিয়ে গেলাম দেখো, এই হচ্ছে তোমার লগ পি, এটাকে তুমি ডানে নিয়ে যাও, তাহলে মাইনাস মাইনাস এটা হয়ে গেল লগ ভি প্লাস লগ কে। এই মাইনাসটাকে ইচ্ছে করে -1 দিয়ে ব্র্যাকেট করে দিলাম। এবার তুমি লক্ষ্য করো,
এটা ছিল আমার ওয়াই, এটা ছিল আমার এক্স, তাহলে এটা আমার এম প্লাস সি। তার মানে এটা অনেকটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি টাইপ, কিন্তু এম এর ভ্যালু দেখেছো এমটা নেগেটিভ। যদি এমটা পজিটিভ হতো তোমরা প্রথমে যে এঁকেছিলে এরকম গ্রাফ আমি আঁকতাম, কিন্তু আমার এম তো নেগেটিভ, তার মানে নেগেটিভ স্লোপ, অর্থাৎ নেগেটিভ স্লোপ বলতে এরকম ভাবে আঁকবে। এবং এর যে স্লোপটার ভ্যালু লক্ষ্য করেছো -1। এখন তোমরা বলো তো tan এর কততে -1 হয়? 135। তার মানে এই গ্রাফটা এমন ভাবে ড্র করবে যাতে করে এখানকার অ্যাঙ্গেলটা 135 ডিগ্রি হয়। আর এই ইন্টারসেপ্টটা কত? এই ইন্টারসেপ্টটা হচ্ছে log k। এবার বলো তো গ্রাফটা বুঝতে পারলে কিনা? তাহলে আমরা কি করলাম, আমরা এই যে এখান থেকে সিম্পলিফাই করলাম, একটা ম্যাথস করলাম, স্যার করে এক্স অ্যাক্সিস বরাবর কি থাকবে? এক্স অ্যাক্সিস বরাবর log p ড্র করেছি, এটা হচ্ছে log p, এটা log v। এই যে এখানে বলেছে না এটা y, এটা x। আশা করি এবার ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়নি? দেখো তো, তথাগত বলছে ক্লিয়ার, অনিমেষ বলছে ক্লিয়ার, অস্মিতা বলছে ক্লিয়ার। আরেকটু কঠিন দেবো এবার, চলো আরেকটু কঠিন দিই। কি কঠিন? এটা প্লট করো, পিভি স্কোয়ার ভার্সেস ভি। চলো এটা প্লট করে দাও, পিভি স্কোয়ার ভার্সেস ভি। হ্যাঁ, সৃষ্টি এঁকেছে মূলবিন্দু দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে সৃষ্টি, আর কেউ আঁকবে? পিভি স্কোয়ার ভার্সেস ভি কেমন হবে? আচ্ছা, সৃষ্টি করার চেষ্টা করছে। পিভি স্কোয়ার ইকুয়ালস টু, দেবাদ্রিতা বলছে মূলবিন্দুগামী। আচ্ছা ঠিক আছে চলো, আচ্ছা ঠিক আছে তোমরা ওয়েট করো, যারা পেরেছো। অভিজাত আবার প্যারালাল করেছে, ওকে ঠিক আছে। চলো এবার আমি করে দিচ্ছি, দেখো। চলো আর লেখার দরকার নেই, আমি করে দিই এবার। দেবজিৎ মূলবিন্দুগামী করেছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমি করছি। কিভাবে তোমরা করবে? তোমরা শুরু করবে ওখান থেকেই, পিভি ইকুয়ালস টু ভি থেকে। আমাদের টার্গেট কি? আমরা পিভি স্কোয়ার ভার্সেস ভি প্লট করবো। তো লেফট হ্যান্ড সাইডে আমি পিভি স্কোয়ার বানাবো। তার জন্য দেখো ভি দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করতে হয়। তো বোথ সাইড আমরা, সরি এখানে কে হবে, বোথ সাইড আমি ভি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। কি করছি, ওকে, বোথ সাইড আমি ভি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে দেখো কি দাঁড়ালো, বাঁদিকে দাঁড়ালো পিভি স্কোয়ার, ডানে একটা ভি দিয়ে মাল্টিপ্লাই করেছি। এবার কাকে প্লট করছো? এটা ভার্সেস এটা, তার মানে এটা কিন্তু y ইকুয়ালস টু mx। বাহ, তোমরা যারা বলেছিলে মূলবিন্দুগামী, ভেরি গুড। এটা y ইকুয়ালস টু mx টাইপের ইকুয়েশন, এখানে কোনো c নেই, অর্থাৎ গ্রাফটা হবে মূলবিন্দুগামী। বাহ, তোমরা অনেকেই লিখে দিয়েছে মূলবিন্দুগামী, ভেরি গুড। দেবাদিতা দেখছি লিখেছে, রৌনক লিখেছিল, ভেরি গুড। আর কয়েকজন একেও দিয়েছিল। এই বোঝা গেল গ্রাফগুলো কিভাবে ড্র করছি আমরা? চলো এবার আরেকটা কঠিন দিলাম, এটা করো তো দেখি। পিভি স্কোয়ার ভার্সেস পি, দেখি তো এটা করতে পারো কিনা। চলো ট্রাই করো এটা, পিভি স্কোয়ার ভার্সেস পি। প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। আচ্ছা ঠিক আছে, শুভর্তি বলছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। আমি ওয়েট করি বাকিরা কি বলে দেখি। আচ্ছা, বেশিরভাগই বলছে, রাজশ্রী বলছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, রৌনক বলছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। আচ্ছা আমি তোমাদের টেকনিক শেখাই। কি টেকনিক? আমাদের টার্গেট কি? আমার কিন্তু একদিকে পিভি স্কোয়ার আনতে হবে ইকুয়েশনের, আরেকদিকে পি আনতে হবে। তারা কিভাবে রিলেটেড তার উপর বেস করে গ্রাফটা হবে। চলো শুরু করো। আবার আমি এটা মুছে দিচ্ছি। চলো কি আমাদের ছিল, কি আমাদের ছিল পিভি ইকুয়ালস টু কে ছিল, বোথ সাইড ভি দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে পিভি স্কোয়ার ইকুয়ালস টু কে ভি। এখন প্রবলেম কি, বাদিকটা যা দরকার চলে এসছে না, ডান দিক তো আমার পি দরকার, ভি আছে এখানে। তাহলে আমি কি করছি, আমি ভি কে রিপ্লেস করছি কে বাই পি দিয়ে। বলো পারি কিনা? ভি কে রিপ্লেস করছি কে বাই পি দিয়ে। তার মানে এটা হয়ে গেল তোমার কে স্কোয়ার বাই পি। কে স্কোয়ার তো কনস্ট্যান্ট, অর্থাৎ তুমি লক্ষ্য করো পিভি স্কোয়ার 1 বাই পি এর সাথে, মানে এরকম ব্যাপার রিলেশনটা, পিভি স্কোয়ার প্রপোর্শনাল টু 1 বাই পি। ভালো করে বোঝো, পিভি স্কোয়ার প্রপোর্শনাল টু 1 বাই পি। তার মানে যারা দুজন এরকম ইনভার্সলি প্রপোর্শনাল,
তাদের রিলেশনটা কেমন হয়? আমরা আজকে কি দেখেছিলাম? আমি যখন দেখেছি পি ভ্যারিজাস 1/v, তাই কি না? ওরারও রিলেশন কি দেখেছিলাম? হ্যাঁ অনিমেষ এতক্ষণে ঠিক বলেছো, সেম পি আর ভি এর মধ্যে যা গ্রাফ এরা এর মধ্যে তাই গ্রাফ, সেম তো রিলেশন। বা উল্টো কথা বলি, সেটা কি? সেটা হচ্ছে দুটো প্রোডাক্টের কনস্ট্যান্ট যখন হয়, দুটো প্যারামিটারের প্রোডাক্ট যখন কনস্ট্যান্ট হয়, তখন তাদের গ্রাফটা এরকম হয়। এখানেও কি পাচ্ছি আমরা? এখানেও পাচ্ছি পিভি স্কোয়ার ইন্টু পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট পেয়েছি, ঠিক কথা। তাই গ্রাফটা এরকমই হবে। অর্থাৎ এখানেও যদি আমরা পিভি স্কোয়ার আর পি কে প্লট করি, গ্রাফটা এরকম আসবে। হ্যাঁ, সমপরাবৃত্ত রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এটা কি বোঝা গেল? সেটা বলো এবার আমাকে। অনেকগুলো গ্রাফ ড্র করলাম, বইতে এত গ্রাফ নেই। আমি কেন ড্র করলাম এতগুলো? যে তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে গ্রাফ কি করে ড্র করতে হয়। এর পরেও যদি এর বাইরে গ্রাফ আসে, তাহলে তোমরা কিন্তু আমি যে টেকনিক ফলো করলাম এইভাবে করে করে তোমরা গ্রাফগুলো ড্র করবে। আর শুভটি আর মাথায় আসে না তো, যা মাথায় আসছিল দিয়ে দিলাম। আচ্ছা দেখি পরে আরো দেওয়া যাবে, আরো বানাবো, বানালে তো বানানোই যাবে অসংখ্য। চলো এবার নেক্সট হেডিং করো হচ্ছে চার্লস ল। তাহলে বয়েলস ল আমরা কমপ্লিট করলাম। আরেকটা দেবো, আর বানিয়ে নিয়ে দু একটা দেবো তোমাদেরকে। নেক্সট হেডিং করো চার্লস ল, CHARLES, চার্লস ল। চার্লস ল এক্সপেরিমেন্টটা বয়েলের একটু আলাদা। কিরকম? বয়েলে যেমন আমরা টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে প্রেসার এবং ভলিউমের মধ্যে রিলেশন দেখেছি, চার্লস ল কি করেছে, ও প্রেসারকে কনস্ট্যান্ট রেখে ও দেখার চেষ্টা করেছে যে ভলিউম চেঞ্জ হলে, মানে টেম্পারেচার চেঞ্জ হলে ভলিউমটা কিভাবে চেঞ্জ হয়, এটাও দেখার চেষ্টা করেছে। ও কি বলেছে সেটা একবার বলে দিই। অনিমেষ বলছে থার্মোডাইনামিক্স এর অ্যাসাইনমেন্ট। আচ্ছা, থার্মোডাইনামিক্স এর কি এমসিকিউ পাঠিয়েছিলাম না পাঠাইনি? থার্মোডাইনামিক্স এর এমসিকিউ সাবজেক্টিভ তো পাঠিয়েছিলাম, আমি বলছি এমসিকিউ কে পাঠিয়েছিলাম, তাই না? আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি একটা ফোন রিসিভ করে নিই। হ্যাঁ 1 মিনিট, এটা ইম্পর্টেন্ট ফোন। হ্যাঁ বিশাল, একটু পরে বিশাল, আমি ওই একটা ক্লাস করাচ্ছি, ক্লাসটা করিয়ে দিই, তারপর কল ব্যাক করছি। আমার তো তুমি বলো ফটাফট বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, করা যাবে। না কোনো ফিস লাগবে না, এই ফিসে শুধু একটা 50 টাকা ফিস লাগে, ব্যাস, আর কিছু না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ডিপার্টমেন্ট নিয়ে কোনো মন্তব্য করবো না, করতে হবে নিজেকে। ঠিক আছে। হ্যাঁ চলো, একটা ছাত্র ফোন করেছিল। হ্যাঁ যেটা বলছিলাম, ও এমসিকিউ পাঠিয়ে দিয়েছিলাম তাই তো থার্মোডাইনামিক্স এর। আচ্ছা ঠিক আছে, আমি আরো অ্যাসাইনমেন্ট দেবো তোমাদেরকে। আমি চাইছি এবারের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা আমরা আরো বেটার দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কিভাবে দেওয়া যায়। দেখো যেটা বলছিলাম, কোথায় যেন ছিলাম, হ্যাঁ ভি আর টি এর মধ্যে রিলেশন। চার্লস কি বলছে? চার্লস বলছে যে মনে করো তুমি কোনো গ্যাসের টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ করলে। চার্লস কি বলছে? 1 ডিগ্রি ইনক্রিজ করলে ওর ভলিউম ইনক্রিজ করে। প্রথম লজিক হচ্ছে টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়ে, এবং কতটা বাড়বে সেটা বোঝার জন্য ওরা একটা এক্সপেরিমেন্ট করেছে। এক্সপেরিমেন্ট করে দেখেছে যে প্রতি ডিগ্রি যদি ইনক্রিজ করো, তাহলে ওর যা ভলিউম ছিল তার 1/273 এত টাইমস ইনক্রিজ করে। এটা তোমরা জানো নিশ্চয়ই। মনে করো আমি একটা উদাহরণ দিই। মনে করো ওর 0 ডিগ্রি সি টেম্পারেচারে, আমি হাইপোথেটিক্যাল বললাম যে 0 ডিগ্রি সি টেম্পারেচারে সাপোজ ওর ভলিউম হচ্ছে V0। এবার যদি আমি গ্যাসটার টেম্পারেচার জাস্ট 1 ডিগ্রি ইনক্রিজ করি, তাহলে ওর বাড়বে কতটা? বাড়বে হচ্ছে V0 যা ছিল তার 1/273 অংশ বাড়বে।
বেড়ে কত হবে? বেড়ে যেটা হবে সেটাকে যদি আমরা VT ধরি, সেটা ইনিশিয়ালি যত ছিল V0 প্লাস V0 বাই 273, এটা হবে ওর ফাইনাল ভলিউম। কত ডিগ্রির জন্য? 1 ডিগ্রির জন্য। 2 ডিগ্রির জন্য হলে 2 দিয়ে গুণ করব, 3 ডিগ্রির জন্য হলে 3 দিয়ে গুণ করব। এইভাবে যদি টি ডিগ্রি পর্যন্ত করি তাহলে ফাইনাল ভলিউম যেটা দাঁড়ায় সেটা হচ্ছে দাঁড়ায় এরকম, VT ইকুয়ালস টু V0 প্লাস V0 ইন্টু টি বাই 273। কথাটা বোঝা গেল? এখান থেকে যদি আমরা V0 কে কমন নিই তাহলে তোমার দাঁড়ায় 1 প্লাস টি বাই 273 হলো। তারপর এখান থেকে কি করেছে লোকে? এখান থেকে যেটা করেছে V0, আমি আর এত ডিটেলসে যাচ্ছি না, এবার বইটা খুলবে, 273 প্লাস টি বাই 273 এইসব করে ছোড়ে ফাইনালি যে কাণ্ডটা ওরা করেছে সেটা আমি একবারে করে দিই, এবার নিজেরা একটু পড়ে নেবে ওই জায়গাটা। ফাইনালি যেটা ওরা করেছে যে ভলিউমটা, ফাইনাল ম্যাথমেটিক্যাল ফর্ম যেটা, ভলিউমটা প্রপোর্শনাল টু টেম্পারেচার। এই টেম্পারেচার কিন্তু অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, হ্যাঁ, এটা ডিগ্রি সেলসিয়াস না, এটা কেলভিন টেম্পারেচার, মানে এই টেম্পারেচারের সাথে 273 প্লাস করে করা আছে। এটা চার্লস লয়ের ম্যাথমেটিক্যাল ফর্ম। তো কাউকে যদি জিজ্ঞেস করি চার্লসের ম্যাথমেটিক্যাল ফর্ম লেখো, সে ডিরেক্ট এই ফর্মুলাটা যাবে, V প্রপোর্শনাল টু টি। তার মানে টি বাড়ালে ভলিউম বাড়ে। এখান থেকে আমরা আরো মডিফাই করতে পারি। কি মডিফাই করতে পারি? আমরা করতে পারি V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2, এরকম মডিফিকেশন আমরা করতে পারি। ওকে, এবার আমি একই রকম ভাবে চার্লস লয়ের দু একটা গ্রাফ তোমাদের ড্র করতে দিই। কিরকম গ্রাফ? চার্লস লয়ের খুব বেশি গ্রাফ আমি পারিনি বানাতে, দু একটা দিই। মনে করো তোমাদেরকে আমি V ভার্সেস টি ড্র করতে দিলাম, বলতে পারবে V ভার্সেস টি কেমন হবে? গৌরব বলছে মূলবিন্দুগামী হবে, ঠিক বলছে, সবাই বলছে মূলবিন্দুগামী, সবাই জানে, একিউ দিয়েছে একজন, ভেরি গুড। আমি আর রাখছি না, মূলবিন্দুগামী। কি করে বুঝলাম মূলবিন্দুগামী সেটাও দেখে নাও। V প্রপোর্শনাল টু টি আছে তো, তাহলে V ইকুয়ালস টু কি লিখবো আমরা? V ইকুয়ালস টু KT লিখবো। দেখো এটা Y ইকুয়ালস টু mx টাইপ ইকুয়েশন, ব্যাস মূলবিন্দুগামী সরলরেখা, লিখে দাও মূলবিন্দুগামী, পাসিং থ্রু দ্য অরিজিন। আচ্ছা এবার বলো তো তাহলে আমি যদি প্লট করি V বাই টি ভার্সেস টি, চলো এটা করো, কেমন হবে করো। স্যার প্যারালাল টু টি এক্সিস। ভেরি গুড, প্যারালাল টু টি এক্সিস। শম্ভুদি একেও দিয়েছে, দেবজি দেখে দিয়েছে, প্যারালাল টু টি এক্সিস, ভেরি গুড। তাহলে এটা নিয়ে আমি আর যাচ্ছি না আলোচনায়। এবার আমরা চলে যাই নেক্সট সেকশনে। কি সেকশন? নেক্সট সেকশন হচ্ছে, দেখো বয়েলস ল কি বললো? বয়েলস ল বললো V প্রপোর্শনাল টু 1 বাই পি, যখন টেম্পারেচার কনস্ট্যান্ট, মাসটা তো অলওয়েজ কনস্ট্যান্ট। চার্লস কি বললো? V প্রপোর্শনাল টু 2 যখন প্রেসার কনস্ট্যান্ট, মাস তো কনস্ট্যান্টই আছে। আবার তোমরা এনার নাম শুনেছো? অ্যাভোগাড্রো। হ্যাঁ স্যার। অ্যাভোগাড্রো, জিআরও, অ্যাভোগাড্রো। আচ্ছা অ্যাভোগাড্রো যেটা বলেছিল তার যদি সামারি করি, সামারিটা এরকম দাঁড়ায় না যে V প্রপোর্শনাল টু n, বাহ এটা লিখেও দিয়েছে, V প্রপোর্শনাল টু n মানে ভলিউম বেশি মানে মোল বেশি। V প্রপোর্শনাল টু n যখন প্রেসার টেম্পারেচার সবই তোমার কনস্ট্যান্ট আছে। তাহলে আমি এই তিনটিকে যদি একসাথে সামারাইজ করি তাহলে আমরা কি পাই? আমরা পাই V প্রপোর্শনাল টু দেখো কি পাই? n পাই, ডান দিকেরটা প্রোডাক্ট করে দিলাম n, তারপরে তোমার t বাই p, V প্রপোর্শনাল টু nt বাই p। এবার তোমরা জানো যে প্রপোর্শনালকে আমরা তুলে দিলে কি আনি? কনস্ট্যান্ট আনি। তাহলে nt ছিল, তার সাথে একটা কনস্ট্যান্ট আনলাম r, এই প্রপোর্শনালটা প্রপোর্শনাল নয়, ইকুয়াল বাই p। পিটাকে এদিকে নিয়ে চলে এসো, এগুলো তোমরা সব আগেই করে নিয়েছো, তাও জাস্ট একটা কুইক রিভিশন হচ্ছে। PV ইকুয়ালস টু যেটা দাঁড়ালো nRT, এই ইকুয়েশনটাকে একটা বক্স করো। এটাকে বলে, কেউ জানো এর নাম কি? এটাকে বলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন, বোঝা গেছে? এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এবং এই ইকুয়েশনে এই যে তোমার, হ্যাঁ এটাকে বলে হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, বাংলায় বলি আদর্শ গ্যাস, ইংরেজিতে বলে আইডিয়াল গ্যাস। এই যে আর দেখছো, এই আরটাকে একটা কনস্ট্যান্ট বলে, এর একটা বিশেষ নাম আছে, এটাকে বলে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, বাংলায় বলে সার্বজনীন গ্যাস ধ্রুবক। ইউনিভার্সাল বলেছি কথাটা, হ্যাঁ। এর নাম ইউনিভার্সাল কেন? তুমি গ্যাস, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন যাকেই নাও, সবার জন্য এই ভ্যালুটা কনস্ট্যান্ট, সারা জীবন ওর ভ্যালু কনস্ট্যান্ট, কোনোভাবেই ওর ভ্যালু চেঞ্জ হবে না, তাই ওর নাম ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এবার আমাদের
এই আর কে নিয়ে কিছু আলোচনা আছে, আর এর ইম্পর্টেন্সটা অনেক বেশি। এবার দেখাই আর এর আলোচনা, চলো আর এর আলোচনা করি। অভিজাত পরিজাত নাম লিখেছে, মানে ভ্যালু লিখেছে, আর এর ভ্যালু। তোমরা প্রথম আমাকে বলো, যারা অলরেডি পড়ে ফেলেছো তারা আমাকে বলো আর এর সিগনিফিকেন্স বলো, হোয়াট ইজ আর। কেউ এই লাইনটা উচ্চারণ করবে না, আর ইজ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তথাগত লিখেছে। আমরা জানি আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আমি বলছি ওর মানেটা কি, মানে বুঝতে পারলে? মনে করো আমি যদি তোমাদেরকে বলি প্রেশার, তো প্রেশার নামটা শুনলে তোমার কি মনে হবে? তোমার মাথার উপরে কেউ চাপ দিচ্ছে, তোমার এরকম মনে হবে। তো তুমি প্রেশার শুনলেই বুঝতে পারো যে হোয়াট ডাজ ইট মিন। আমি বলছি আর কি, আর মানে কি শুধু আর কথাটা মাথায় আসে? আর জিনিসটা কি, সেই ফিজিক্যাল সিগনিফিকেন্স জানতে চাইছি আমি। আর এর মান সবার ক্ষেত্রে সেম না, এটাও ফিজিক্যাল সিগনিফিকেন্স হলো না, এটা ওর প্রপার্টি হলো। নট ডিপেন্ডেন্ট অন দ্য নেচার, এটা ওর প্রপার্টি। আমি সিগনিফিকেন্স কে বলবে আমাকে? স্যার বলবো, বলো। না না, ওটা সিগনিফিকেন্স না। হ্যাঁ গৌরব বলো, আর কি জিনিস? স্যার পি আর ভি এর একক আর এর মান উপর নির্ভর করে। এটা প্রপার্টি। স্যার প্রতি একক মানে একক পরম তাপমাত্রা আর একক মোল বা মানে 1 মোলের জন্য গ্যাস হচ্ছে গিয়ে যে পরিমাণ সেটা আর এর সমান হয় অনেকটা, এমন। রাইট, আমি স্বর্ণদ্বীপের উত্তর পেয়েছি, স্বর্ণদ্বীপ ঠিকঠাক লিখেছে। আর তুমি যে বললে তোমারও কম্পারেটিভলি ঠিকঠাক মনে হলো আমার উত্তর। এটা জানে সবাই, হ্যাঁ জানে সবাই, শুধু গুছিয়ে লিখতে পারছে না আমার বিশ্বাস। তো আমি তোমাদের আরো একটু সিগনিফিকেন্সটা বোঝাই। দেখো, সিগনিফিকেন্স বোঝানোর জন্য তোমরা আমার সাথে সাথে একটা ছোট্ট ডেরিভেশন করো তো। চলো ছোট্ট ডেরিভেশন করি। তোমরা লেখো আর ইকুয়ালস টু, আমরা কি দেখলাম? আর ইকুয়ালস টু আমরা দেখলাম পিভি বাই এন টি, এটা দেখলাম। দেখো পি মানে কি, আমি যদি বাংলাতে লিখি তাহলে লিখবো চাপ। আচ্ছা আমি ইংরেজিতে লিখবো, তোমরা ওটাকে বাংলায় কনভার্ট করবে। তাহলে তোমরা এইভাবে লেখো, পি মানে হচ্ছে এরকম ভাবে আলাদা করে লেখো, প্রেসার ইনটু ভি মানে ভলিউম। বা নিচেরটা লিখছি না, হ্যাঁ নিচেরটা যা আছে থাক। এবার দেখো প্রেসার মানে কি, চাপ মানে কি, বল বাই ক্ষেত্রফল। তো প্রেসারকে আমরা লিখবো ফোর্স বাই এরিয়া, তোমরা বাংলা লেখো বল বাই ক্ষেত্রফল। আর ভলিউমটা আপাতত ভলিউম থাকলো, বাই নিচেটা যা আছে থাক, ইকুয়ালস টু। এবার দেখো ফোর্সটা ফোর্সই রাখছি, বলটা বল আছে, বল থাক। তোমরা কি জানো এরিয়া মানে লেন্থের স্কোয়ার, আবার ভলিউম মানে লেন্থের কিউব। বলো এটা জানো কিনা? এটা সবাই জানে। আচ্ছা নিচে যা আছে থাকলো। এবার আমি এই জায়গাটা কেটে দিলাম, তাহলে তোমার দাঁড়াচ্ছে, দেখো কি উপরে দাঁড়াচ্ছে ফোর্স ইনটু লেন্থ বাই নিচে যা আছে থাক। তোমরা বলো তো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে বল প্রয়োগ করলাম, সরণ ঘটলো। হ্যাঁ স্বরাজ লিখেছে কার্য, একে বলে কার্য, ঠিক। তার মানে এটা হচ্ছে, তোমরা লিখে নাও ওয়ার্ক। তাহলে আমি ফাইনালি করছি যে আর ইকুয়ালস টু কি পেলাম? দেখো আর ইকুয়ালস টু পেলাম ওয়ার্ক বাই এন ইনটু টি। এইটাকে লিখে একটা বক্স করো। এবার আর এর মানে তোমায় বোঝাচ্ছি আমি। এইটুকু সবার হয়ে গেলে বলো ডান। হ্যাঁ ডান। আচ্ছা তোমরা এখান থেকে আরেকটা কাজ করে দেবে, এই যে অভিজাত পারিজাত করে দিয়েছে, এটা তোমাদের আমি বাড়ির কাজ দিলাম। আমরা এই যে এখান থেকে না আর এর তোমরা আমাকে ডাইমেনশন করে দিতে পারবে? ডাইমেনশন, এটা বাড়ির কাজ দিলাম তোমাদেরকে। পারবে সবাই আর এর ডাইমেনশন করতে? হ্যাঁ স্যার। এটা আমাকে করে দিও তো, বাড়ি থেকে করে পরদিন আমাকে দেখিও যে আর এর ডাইমেনশনটা করেছি। বা পরের দিন তোমাদের মধ্যে কাউকে আমি বলবো এই অ্যানোট করে আর এর ডাইমেনশন করে দাও, যাকে ইচ্ছে বলতে পারি, হ্যাঁ সে যাতে সে তখন করে। আমি আমার অ্যাটেন্ডেন্স দেখবো যে কারা কারা প্রেজেন্ট আছে, ওখান থেকে একজন নাম বলে বলবো তুমি করে দাও আমাকে আর এর ডাইমেনশনটা। আচ্ছা এবার তাকাও, এবার ধরা যাক আমি একটা গ্যাস নিলাম 1 মোল, আমার টার্গেট তার টেম্পারেচার জাস্ট 1 কেলভিন ইনক্রিজ করতে চাই। তাহলে তুমি এটাকে 1 বসালে, এটাকে 1 বসালে, তাহলে আর ইকুয়ালস টু কি দাঁড়ালো? দেখো আর ইকুয়ালস টু দাঁড়ালো ওয়ার্ক। এখান থেকে আর এর এবার আমি ডেফিনেশন দেবো, কি বাংলায় বলি আগে। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন ইনক্রিজ করতে গেলে যতটুকু কাজ করতে হয় সেটাই ওর আর। ক্লিয়ার হলো? এবার যদি কাউকে তোমার প্রশ্ন করা হয় যে আর এর ফিজিক্যাল সিগনিফিকেন্স বলো, সে বলবে এই পর্যন্ত আসবে, আসার পর বলবে যে কি বলবো, the amount of work done in order to increase the temperature of 1 mole of a gas by 1 Kelvin is equal to the
ভ্যালু অফ আর, মানে আর এর ভ্যালুটা কি, 1 মোল গ্যাসের তাপমাত্রা তুমি যদি 1 কেলভিন পর্যন্ত বাড়াতে চাও তাহলে যতটা কাজ করতে হয় সেটা ওর আর। এবার দেখো তো আর এর সিগনিফিকেন্স বোঝা গেছে কিনা। আমার ধারণা আর এবার তোমাদের ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার। এবার দেখো আর কি কাজ তোমাদের করতে হবে এবার, সেটাও ইম্পর্টেন্ট কাজ। কি, এই যে আমরা একটু আগে দেখলাম আর ইকুয়ালস টু কি দেখলাম, আর ইকুয়ালস টু দেখলাম পিভি বাই এনটি, তাই না? আমরা আর এর এবার ভ্যালু ক্যালকুলেট করব, আর এর ভ্যালু ক্যালকুলেট করব বিভিন্ন ইউনিটে। আমি প্রথমে সিজিএস এ আসছি, চলো আসি। পি মেজার করে কি করে তোমরা জানো, পি মেজার করে এইচডিজি, এই ফর্মুলাতে পি মেজার করে ইন্টু ভি থাকছে বাই এন ইন্টু টি থাকছে। এখন এইচ এর ভ্যালু কত তোমরা জানো, যে 76 সেন্টিমিটার। আমি আর ভ্যালুগুলো লিখছি না, বা ইউনিট লিখতেও পারো তোমরা, সেন্টিমিটার ইন্টু এইচ এর ভ্যালু কত, হাইট, সরি ডি, ডি হচ্ছে 13.6 সিসি, 13.6 সিসি, গ্রাম পার সিসি, সরি এটা হচ্ছে গ্রাম পার সিসি, ইন্টু গ্র্যাভিটেশন কত 980, ইউনিটটা লিখে দিও, ইন্টু 1 মোল গ্যাসের ভলিউম কত হয়, 1 মোল গ্যাসের ভলিউম হয় 22,400 সিসি, আমরা সিসি তে লিখছি, বাই 1 মোল গ্যাস তুললাম আর অ্যাবসলিউট টেম্পারেচার কত বসাচ্ছি, 273 কেলভিন। এই সমস্ত কিছু যদি তোমরা করতে পারো দেখবে ইউনিট গুলো কাটাকাটি গিয়েছে, ফাইনালি যেটা পড়ে থাকে সেটা পড়ে থাকে আর এর ভ্যালু এরকম পড়ে থাকে 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ, 7 আর্গ, তার সাথে নিচে থাকে মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। বোঝা গেল কি বলতে চাইছি আমি? আমরা এককটা কেন আর্গ দিয়েছি এখানে, করে করে দেখবে ফাইনালি আর্গই আসবে, আমি আর ডিটেলসে করছি না। আর্গ দেওয়ার আরেকটা কারণ, আমরা একটু আগে বলেছিলাম না যে আর এর অ্যাকচুয়ালি সিগনিফিকেন্সটা কি, আর তো অ্যাকচুয়ালি ওয়ার্ক বোঝায়, তাই না? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, ওই জন্য নিচে পার মোল পার কেলভিন আছে, আর যেহেতু কাজের ইউনিট, কাজের সিজিএস ইউনিট আর্গ, তাই ভ্যালুটা এরকম এসছে। এই ভ্যালুটা আমার মুখস্থ চাই। আমি পরদিন জিজ্ঞেস করবো সিজিএস এ আর এর ভ্যালু বলো, তোমাকে বলতে হবে 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। বোঝা গেল? এটাকেই এবার আমরা এসআই তে কনভার্ট করি। চলো এসআই তে কনভার্ট করি। এসআই, তোমরা কেউ বলতে পারবে আর্গ এবং জুল এদের মধ্যে রিলেশন কি আছে? 10 টু দি পাওয়ার 5, না 5 নয়, 10 to the power 7 7, 10 টু দি পাওয়ার 7। তার মানে আমি সিজিএস এ যে ভ্যালুটা পেলাম 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ পেলাম। তো তুমি এটাকে 10 টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে যে ভ্যালুটা থাকছে, ভ্যালুটা কত থাকছে, 8 লেখাটা অসুবিধা হচ্ছে, তাহলে ভ্যালুটা আমরা পাচ্ছি 8.314, এটা ইউনিট দাঁড়িয়ে যাচ্ছে জুল, বাকিটা যাই থাকবে কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। এটা গেল ওর এসআই ভ্যালু, এটাও মুখস্থ চাই আমার। নেক্সট কি মুখস্থ চাই, আরেকটা কাজ বলি। আর এর ভ্যালু ক্যালোরিতেও চায় ওরা করতে, কিরকম, তোমরা আমাকে জুল আর ক্যালোরির মধ্যে রিলেশন করে দাও, জুল আর ক্যালোরির মধ্যে রিলেশন। 1 ক্যালোরি ইকুয়াল টু 4.186 জুলস। ভেরি গুড, আমরা ওটাকে বেটার 4.2 জুল ধরছি। তো তুমি যদি এবার এই 8.1 এটাকে যদি 4.2 দিয়ে ডিভাইড করে দাও, অলমোস্ট ভ্যালুটা আসে 1.99 সামথিং। তো ওটাকে আমরা ওই জন্য সংক্ষেপে বলবো একেবারে 2 ক্যালোরি। তার মানে আর এর ভ্যালু 2 ক্যালোরি, বাকিটা যা থাকবে তাই মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। আরেকটা লাস্ট ইউনিট, সেটাকে বলে হচ্ছে লিটার এটিএম ইউনিট, এটাকে বলে লিটার অ্যাটমসফিয়ার ইউনিট। রনক লিখে দিয়েছে এর ভ্যালুটা, এটাও মুখস্থ করবে তোমরা। এর ভ্যালু হচ্ছে 0.0821। লেখাগুলো বোঝা যাচ্ছে না, তোমরা মুখে শুনে নাও। 0. এটা, এই যে 4টা ভ্যালু, আর এর এই 4টা ভ্যালু তোমরা মুখস্থ করবে। তাহলে আরেকবার বলে দিচ্ছি লিটার টিমের ভ্যালুটা 0.0821, ইউনিটটা হচ্ছে লিটার এটিএম, তার সাথে হচ্ছে তোমার মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স। ক্লিয়ার? এই পর্যন্ত আমরা স্টপ করব।